প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে খুব বেশি ধারা আছে তাও না, আবার খুব কম ধারা আছে তাও না। সাক্ষ্য আইনে মোটামুটি মিডিয়াম সাবজেক্ট একটা, বড়ও না ছোটও না। তবে এখান থেকে আমরা কিন্তু আবার সব ধারা পড়ছিও না, বেশ কিছু ধারা আমরা কমিয়েও দিয়েছি। সবচাইতে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে সাক্ষ্য আইনের নম্বর সংখ্যাটা কত। 15। এমসিকিউ 15 আছে, লিখিততেও সাক্ষ্য আইনে 15 আছে। এখন এই 15 নম্বর পাওয়ার জন্য কিন্তু আপনাদের বেশি পড়াশোনা করার দরকার হয় না। তো আপনারা সাক্ষ্য আইনটাকে যদি একটু গুরুত্ব দেন তাহলে কিন্তু খুব সহজে এই 15 নম্বর অ্যাচিভ করতে পারবেন। আমি একজনকে লাইনে আসতে বলেছি, আপনি বলবেন উজ্জ্বল ভাই সবকিছু ঠিক আছে কিনা। উজ্জ্বল ভাই। আচ্ছা, উজ্জ্বল ভাই লাইনে আছেন সালাম কিন্তু আলাইকুম কথা স্যার। বলছেন না। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি সবকিছু স্যার, ঠিক আছে সবকিছু ভাই? ঠিক আছে, বাট আমার এখানে মেবি নেট। হ্যাঁ স্যার, ঠিক আচ্ছা। আছে, সব ঠিক আছে। আচ্ছা, ক্লাসে কোনো জায়গায় প্রবলেম হলে বলবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, শিবলি ভাই বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। নয়েজ না হলে লাইনে থাকেন। আচ্ছা, সাক্ষ্য আইন বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 15 নম্বরের সাবজেক্ট এটা। এমসিকিউ 15, রিটেনে 15 নম্বর। তো এই 15 নম্বর অ্যাচিভ করার জন্য খুব বেশি পড়াশোনা করার দরকার হচ্ছে না। পেনাল কোড অনেক বড় সাবজেক্ট, 20 নম্বর। সিআরপিসি অনেক বড় সাবজেক্ট, 20 নম্বর। সিপিসি অনেক বড় সাবজেক্ট, 20 নম্বর। এটাই একটা ছোট সাবজেক্ট কিন্তু নম্বর 15, মানে 20-এর কাছাকাছি। অতএব পাশ করার জন্য কিন্তু সাক্ষ্য আইন একটা ভালো হেল্প করতে পারে আমাদের। এখানে সাক্ষ্য আইন শুরু করার আগে তিনটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে সাক্ষ্য আইনের তিনটা খণ্ড আছে, বেসিক খণ্ড তিনটা। 1 থেকে 55 সেকশন পর্যন্ত প্রথম খণ্ড। 1 থেকে 55 পর্যন্ত প্রথম খণ্ড। আমরা যদি চলে যাই কন্টেন্টে বা বিন্যাসে, আমরা দেখতে পাবো, দেখবেন খণ্ড, প্রথম খণ্ড। প্রথম খণ্ড 1 থেকে শুরু করে 55 ধারা পর্যন্ত আছে। এই 1 থেকে 55 ধারার মধ্যে কি আলোচনা করা হয়েছে? প্রস্তাবনা, আইনের শিরোনাম, সংজ্ঞা, ব্যাখ্যা ও অন্যান্য বিষয়গুলো 1 থেকে 4-এর মধ্যে আছে, প্রথম অধ্যায়ের বিষয়। এবং দ্বিতীয় অধ্যায়ে আছে 5 থেকে 55 বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা। অর্থাৎ সাক্ষ্য আইনের বলে দেওয়া আছে যে কোনটা আদালতে বলা যাবে, অর্থাৎ প্রাসঙ্গিক। একটা মামলায় কোন বক্তব্যটা পেশ করা যায়, কোনটা পেশ করা যায় না, কি নিয়ে কথা বলা যায়, কি নিয়ে কথা বলা যায় না। তো আজকে আমরা সাক্ষ্য আইন পড়াচ্ছি। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তো সাক্ষ্য আইন নিয়েই তো প্রশ্ন করবেন। তো আদালতে যখন কোনো মামলার শুনানি হয়, তখন ওই মামলা সংশ্লিষ্ট যে বিষয়গুলো কথা বলা যাবে, তো কোনটা কথা বলা যাবে, কোনটা কথা বলা যাবে না। যেটা প্রাসঙ্গিক সেটা কথা বলা যাবে, এবং যেটা প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক এর বিপরীত যদি বলি অপ্রাসঙ্গিক বা অবান্তর, যে কথাটা অবান্তর, মামলায় কোনো কাজে আসবে না, সেটা বললে আদালতের সময় নষ্ট হবে। অতএব সে কথা বলা যাবে না। তো আদালতে একজন অ্যাডভোকেট হিসাবে কোনো বক্তব্য পেশ করার জন্য ঘটনার প্রাসঙ্গিকতা বোঝাটা খুবই জরুরি। প্র্যাকটিস ভালো করার জন্য সাক্ষ্য আইন বোঝাটা খুবই জরুরি। এবং পাশ করার জন্য সাক্ষ্য আইন একটা ভালো ভূমিকা রাখছে। অতএব আমরা চেষ্টা করব 5 থেকে 55 ধারায় যে প্রাসঙ্গিকতা বা অপ্রাসঙ্গিকতা, কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক নয়, এই বিষয়ে বিস্তারিত বলা আছে। আমরা এমসিকিউ পরীক্ষার আসার মতো গুরুত্বপূর্ণ সেকশনগুলো আজকে আলোচনা করব। আজকে
1 থেকে 31 ধারা পর্যন্ত আলোচনা হবে। রুটিনে নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপরে দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে 56 থেকে 100 ধারা পর্যন্ত। এখানে বলা আছে এই যে আদালতে আমরা যে কথা বলবো প্রাসঙ্গিক বিষয়ে, কোনো কিছু যদি পেশ করা হয় বা মৌখিকভাবে বলি বা ডকুমেন্ট দিয়ে বলি, কে বলবে? কোনো পক্ষের সাক্ষী। সাক্ষী সাক্ষ্য দিয়ে দিবে। তো সাক্ষী যে সাক্ষ্যটা দিবে, সাক্ষ্যটা কিভাবে দিবে? মৌখিকভাবে দিবে, মানে ওরাল এভিডেন্স দিবে, না ডকুমেন্ট দিবে বা দালিলিক সাক্ষ্য দিবে? সেই বিষয়ে বলা আছে যে সাক্ষ্য কখন কোনটা গ্রহণযোগ্য হবে আদালতে বা অ্যাডমিসেবল হবে। একটা কিছু আদালতে দিয়ে দিলাম, আদালত নিয়ে নেবে তা নয়। কখন মূল দলিল নিবে, কখন দলিলের সার্টিফাইড কপি নিবে, কখন আবার সেটা মুখেই বলতে হবে, দলিল দিয়ে প্রমাণ করলে হবে না। মানে আই উইটনেস, যে কোনো কিছু দেখেছে শুনেছে, তাকে এসে সে বক্তব্যটা পেশ করতে হবে মামলায় প্রমাণের জন্য। তো এই কথাগুলো সাক্ষী বিষয়ে, মানে কি সাক্ষ্য দিবে, কিভাবে দিবে, এটা বলা আছে 56 থেকে 100 ধারার মধ্যে। মানে সাক্ষ্য, নেচার অফ এভিডেন্স সম্পর্কে বলা আছে এখানে। তারপরে তৃতীয় খণ্ডে সপ্তম অধ্যায় থেকে 11তম অধ্যায়ে 101 ধারা থেকে শুরু করে 167 ধারা। এখানে বলা আছে এই যে আমরা প্রথম খণ্ডে শিখলাম প্রাসঙ্গিক বিষয় কোনগুলো, দ্বিতীয় খণ্ডে শিখলাম যে এই প্রাসঙ্গিক বিষয়ে যদি কোনো সাক্ষ্য দেওয়ার দরকার হয়, তাহলে সাক্ষ্যগুলো কিভাবে, মানে কি, সাক্ষ্যগুলো কেমন হবে? মৌখিক হবে না দলিল পত্রের মাধ্যমে হবে? কখন মৌখিক দিব, কখন দলিল পত্রের মাধ্যমে হবে? এই জিনিসগুলো এখানে বলা আছে। আর তৃতীয় অধ্যায়ে বলছে এই যে প্রাসঙ্গিক বিষয়ে যে সাক্ষ্যগুলো দেওয়া হবে, এগুলো কে দিবে, দায়িত্ব কার, কোন পক্ষ দিবে, এইগুলো আবার বলা আছে তৃতীয় খণ্ডে। তাহলে সাক্ষ্য আইনকে আমরা প্রধানত 3 খণ্ডে ভাগ করছি। প্রথম খণ্ডে কোনটা বলা যাবে বা বলা যাবে না, মানে কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক না, 1 থেকে 55-র মধ্যে আমরা এগুলো পাবো। 5 থেকে 55-র মধ্যে পাবো। 1 থেকে 4 পর্যন্ত প্রাথমিক বিষয়। তারপরে 56 থেকে 100 ধারায় মৌখিক সাক্ষী দেবো না দালিলিক সাক্ষী দেবো, কোনটা গ্রহণযোগ্য হবে আদালতের কাছে, এটা বলা আছে। এবং তৃতীয় অধ্যায়ে বলা আছে বা তৃতীয় খণ্ডতে বলা আছে যে এই সাক্ষ্যগুলো পেশ করবে কে, কার দায়িত্ব একটা মামলা প্রমাণের। এই জিনিসগুলো এখানে বলা আছে। সাক্ষী আবার কেমন হবে, তার যোগ্যতা কেমন, এটসেট্রা এটসেট্রা, আমরা বিস্তারিত দেখবো। তো 3টা খণ্ডকে আবার 11টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। এগুলো আমরা বেসিক্যালি এই 3টা যদি ভাগ বুঝতে পারি, সাক্ষ্য আইনকে বুঝতে সুবিধা হবে। এবং যখনই কোনো সেকশন পড়বো আমরা চিন্তা করব এটা কোন খণ্ড থেকে পড়ছি, প্রথম খণ্ডের সেকশন পড়ছি, দ্বিতীয় খণ্ডের না তৃতীয় খণ্ডের। যেমন মনে করেন আজকে আমরা সর্বশেষ সেকশন পড়বো হচ্ছে 31 ধারা। 31 যখন পড়বো আমাদের মাথায় রাখতে হবে যে এটা প্রাসঙ্গিক, দুঃখিত, প্রাসঙ্গিকতা সম্পর্কে পড়ছি। অতএব সেটা মাথায় রেখে আমাদের কিন্তু সেটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এইখান থেকে দেখেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে, এগুলো পড়ে নেব। তার আগে আমরা চলে যাব হচ্ছে আজকের একটু সাজেশন অংশে চলে যাই। দেখেন বিগত সালের যে কোন সালে কোন ধারা থেকে প্রশ্ন আসছে এটা আমি দেখিয়েছি। এখানে পুনরাবৃত্তি যে অংশটা, এখানে বলছি ধারা 3, 27, 32, 32(1), 33, 58, 60, 62, 63, 64, 74, 85, 90, 101, 103, 105, 116, 118, 138, 142, 143, 146, 154 এবং 165। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 32 এককে এটার মধ্যে ধরলাম, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, মাত্র 22টা ধারা যদি আমরা ভালোভাবে পড়ি, 15 নম্বরের তো এর মধ্যে 10টা অন্তত কমন পাবেন আশা করছি। 15-10 পেতে হলে মাত্র 22টা ধারা ভালোভাবে পড়লেই হবে। এছাড়া আরো কিছু ধারা আমি এখানে রিকমেন্ড করেছি, বাস্তবসম্মত ধারা যেগুলো বাস্তবে প্রয়োগ আছে। তো এখানে আজকে আমরা 3 আর 27 এই দুইটা ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের 1 থেকে 31 পর্যন্ত। তাছাড়া আরো আছে 1, 3, 4, 5, 8, এইভাবে আমরা 17 থেকে 31 পর্যন্ত কয়েকটি ধারা পড়ব। এখানে আমি
কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিছি 2024 সালের জন্য। 24 সাল বলতে এখন 25 সালই 24 সাল, মানে 24 সালের জন্য যেটা রেডি করেছিলাম সেটাই 25 সালে কাজে লাগবে, যেহেতু 24 সালে পরীক্ষা হয়নি। এখানে আমরা ধারা কোনগুলো গুরুত্বপূর্ণ দেখেন। 1 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে। 3 স্টার মানে সেটা অবশ্যই রিপিটেড একটা ধারা, এখান থেকে বারবার প্রশ্ন আসে, এটা আমাকে পড়তেই হবে। তারপরে কিছু কিছু জায়গায় দেখবেন 2 স্টার দেওয়া আছে, কোনো কিছু কোনো কোনো জায়গায় স্টার দেওয়াই নাই। যেমন দেখেন এখানে 56 ধারায় 2 স্টার দেওয়া আছে, 57 ধারায় 2 স্টার দেওয়া আছে। যেগুলো 3 স্টার সেগুলো মাস্ট পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। যেগুলো 2 স্টার সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, মুখস্থ না করলেও কয়েকবার পড়বেন। 1 স্টার গুলা 2 একবার পড়বেন, যেগুলো স্টার দেওয়া নাই চাইলে পড়েন, না পড়লে না পড়েন। যদি সম্ভব হয় পুরো নোটটা অন্তত একবার পড়বেন। তারপরে যখন পরীক্ষায় গিয়ে আসবে আমি এখান থেকে আরেকটা শর্ট সাজেশন দিব, তখন আপনারা নিজেরাই কম পড়তে পারবেন। আপাতত সবগুলোতে একটু চোখ বোলাতে থাকেন। এরপরে পরিচিতি অংশ। এই অংশ থেকে বিগত সালে 2-3টা প্রশ্ন এসেছে এর আগে, তো যেহেতু এসেছে সেহেতু এই অংশ থেকে আপনারা একটু পড়ে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এইটা, জেমস স্টিফেন খসড়া বা ড্রাফট প্রস্তুতের দায়িত্ব পান ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 1871 সালে। তো জেমস স্টিফেন, তো এখানে স্যার জেমস ফিজ, এখানে ফিজেমস এরকম একটা বানান, বা ফিটস জেমস বা স্টিফেন একই ব্যক্তি, কিন্তু 3 নম্বরে যার কথা বলা আছে 4 নম্বরেও কিন্তু একই কথা বলা আছে, তিনি একজন ব্রিটিশ আইনবেত্তা। তো উচ্চারণ যেরকমই হোক না কেন জাস্ট লক্ষ্য রাখবেন। তবে ইংলিশটা আমি দিয়ে দিয়েছি যেন মনে রাখতে সুবিধা হয়, সাধারণত এটা ইংলিশে আসে অপশন। ইনি কিন্তু এই সাক্ষ্য আইনটা তৈরি করেন। এখানে এই যে আমি বলেছিলাম প্রথম খণ্ড কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়গুলো আছে এখানে। আর দ্বিতীয় খণ্ড কি ধরনের প্রমাণ দিতে হবে, মৌখিক না দালিলিক। তৃতীয় খণ্ড কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থাপন করতে হবে, অর্থাৎ কারা সাক্ষী হতে পারবে এবং কি পদ্ধতিতে দিবে, ওই যে জেরা জবানবন্দি, এই বিষয়গুলো এর মধ্যে আসবে। তারপর আরো কিছু বিষয় আছে, আপনারা একটু পড়ে নেবেন। এরপরে আমরা সরাসরি সেকশনে চলে যাব। দেখেন ধারা 3, ধারা 3-এ দেওয়া আছে কি, ব্যাখ্যা সমূহ বা ইন্টারপ্রিটেশন ক্লজ। অনেক আইনে আমরা দেখি যে ডেফিনেশন বা সংজ্ঞা, তো এখানে ডেফিনেশন বা সংজ্ঞা নেই, আছে ইন্টারপ্রিটেশন ক্লজ বা ব্যাখ্যা সমূহ। ব্যাখ্যা সমূহের প্রথমেই আদালত কি সেটা বলে দিচ্ছে। আমরা আদালতকে এটা পেনাল কোড থেকেও জানলাম। সকল জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, সালিসে যিনি সাক্ষী গ্রহণ করেন তিনি জজ নন বা আদালত নন, ও মুনসেফ, সবগুলোই জজ বোঝাবে, আদালত বোঝাবে। এবং আদালত নয় কোনগুলো, রেজিস্ট্রার অফিস, প্রাথমিক তদন্তকারী ম্যাজিস্ট্রেট, ভূমি অধিগ্রহণে নিযুক্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কালেক্টর, ইনারা আদালত নয়। তাহলে আদালত কোনটা কোনটা আদালত নয়, এখান থেকে যদি এমসিকিউ প্রশ্ন আসে এই লিস্টটা আপনাদের কাজে লাগবে। বিষয়, তথ্য বা ঘটনা, ইংরেজি একটাই ফ্যাক্ট। তো ফ্যাক্ট বলতে আমরা বুঝবো কোনো বিষয় বা ঘটনা যেটা নিয়ে আদালতে মামলা হয়েছে, মামলা হওয়ার যেটা কারণ, সিভিল হোক ক্রিমিনাল মামলা হোক, যে বিষয়ে মামলা হয় সেটাই হচ্ছে ফ্যাক্ট। তো মূল ফ্যাক্ট একটা থাকে, তো এই ফ্যাক্টকে কেন্দ্র করে আবার আরো ফ্যাক্ট থাকতে পারে, সেগুলো হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। তো ফ্যাক্ট প্রধানত 2 প্রকার। এক হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বা ফিজিক্যাল, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয় বা তার অবস্থা বা সম্পর্ক, যেটা ফিজিক্যাল ফ্যাক্ট। এবং 2 নম্বর হচ্ছে মানসিক বা সাইকোলজিক্যাল বা মানসিক অবস্থা, যার সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন। এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, কোনটা মানসিক এবং কোনটা ইন্দ্রিয়গ্রাহ্য। ফিজিক্যাল, সাইকোলজিক্যাল আমরা নাউন পড়েছি। নাউন কত প্রকার? 5 প্রকার। এর মধ্যে একটা 5 নম্বরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, সেটা আসলে সাইকোলজিক্যালের মতন। প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি, বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বা সম্পর্কিত কোনো বিষয়কেই রেলিভেন্সি বলা হবে। আর প্রাসঙ্গিকতা ছিল অর্থাৎ যেটা হচ্ছে বিচার্য বিষয়, বিচার্য বিষয়টা পরের লাইনে আছে, ফ্যাক্ট ইন ইস্যু।
তো এখানে ফ্যাক্টস ইন ইস্যু দেখেন, এখানে প্লুরাল করা আছে, এখানে এজ দেওয়া আছে মানে প্লুরাল করা আছে। যেহেতু এখানে প্লুরাল করা আছে, এজ যুক্ত করা আছে, তার মানে একটা মামলা একটা বিষয়ও হতে পারে, একাধিক বিষয়ও কিন্তু হতে পারে। তাই ফ্যাক্টস ইন ইস্যু। বিচারে কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত কোনো বিষয় বাদী দাবি করবে, যিনি মামলা করেছেন তিনি দাবি করবেন। সিভিল মামলায় যিনি বাদী আর্জিতে দাবি করবেন যে আমি এই চাই এই চাই, এটা আমার, এবং প্রার্থনা করবেন সেটা। এবং ক্রিমিনাল মামলায় ফরিয়াদি কি করবেন? আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন, আসামির গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে বলবেন, এটসেট্রা এটসেট্রা, এবং তার একটা বিচার প্রার্থনা করবেন, এবং বিচারে তার যেটা সাজা হয় সবচেয়ে বেশি সাজা প্রার্থনা করবেন, এটা দাবি করবেন। অপরপক্ষে সিভিল মামলায় যিনি বিবাদী থাকবেন তিনি বা তারা কি করবেন? অস্বীকার করবেন যে বাদী যা কিছু বলছে সবকিছু মিথ্যা, সবকিছু অস্বীকার করছি, এবং প্রকৃত ঘটনা তিনি একটা বলবেন যে আসলে ঘটনা এমন নয় ইওর অনার, ঘটনা এমন। ক্রিমিনাল মামলায় আসামিকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি কি চুরি করেছেন বা আপনি কি এই কাজটি করেছেন, তখন আসামি কি বলবে? যে না আমি এটা করিনি, আমি নির্দোষ। মানে চার্জ গঠনের সময় দোষী না নির্দোষ জিজ্ঞাসা করা হয়, তখন সে অস্বীকার করবে ঘটনাটাকে। তার মানে সিভিল হোক ক্রিমিনাল মামলাই হোক, এক পক্ষ একটা কিছু দাবি করবে, অপর পক্ষ সেটা অস্বীকার করবে। স্বীকার করে নিলে তো মামলা সঙ্গে সঙ্গে রায় হয়ে যাবে। তাহলে বিচার্য বিষয় যেটা নিয়ে বিচার হচ্ছে, এবং রেলিভেন্ট বা রেলিভেন্সি হচ্ছে ওই বিচার্য বিষয়ের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড একটা বিষয় সেটা। কিছুদিন আগে একটা এনআই অ্যাক্টের মামলায় আমি জেরা করলাম একজন বাদীকে। তো বাদীর মামলার বাইরে গিয়ে আমি প্রথমে কিছু ব্যাকগ্রাউন্ড প্রশ্ন করলাম, তিনি কি করেন, পেশায় কি। উনি বললেন আমার দুই ধরনের ব্যবসা আছে, মৎস্য ব্যবসা, মৎস্য চাষাবাদ করি আমি, ফিশার মানে ফিশারিজ, এবং তিনি গার্মেন্টেরও তার দোকান আছে। আচ্ছা, তো আমি বললাম গার্মেন্টের দোকান কত বছর আগে করেছেন? 4-5 বছর আগে। কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন? 10-12 লক্ষ টাকা। 10-12 লক্ষ টাকার মধ্যে দোকান কি নিজস্ব না আপনি ভাড়া নিয়েছেন? তো স্যার দোকান আমি ভাড়া নিয়েছি। সিকিউরিটি দিয়েছেন? তো হ্যাঁ। কত? 2 লক্ষ টাকা। আর বাকি টাকা আমি দোকানে মাল তুলেছি 10 লক্ষ টাকার। তাহলে 12 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট তার আছে 5 বছর আগের। এইটা আমি কি করে ফেললাম? তার কাছ থেকে নিয়ে ফেললাম। এটা কিন্তু মামলার সাথে যাচ্ছে না। এখন এবার আমি মামলায় আসছি। মামলায় আমি দেখালাম যে উনি বলছেন 12 লক্ষ টাকা আমি নিয়েছি, নিয়ে এখানে আমি 2.5 লক্ষ টাকা আমি এই আসামিকে দিয়েছি। 12 লক্ষ টাকা তিনি লোন নিয়েছেন ওয়ান ব্যাংক থেকে, এবং 2.5 লক্ষ টাকা এই আসামিকে দিয়েছেন, এবং আসামি তার বিপরীতে একটা চেক দিয়েছে। তো এখানে আমি অলরেডি প্রমাণ করে ফেলেছি যে 12 লক্ষ টাকার তার ইনভেস্টমেন্ট আছে। তাহলে উনি 12 লক্ষ টাকার লোন তুলে 12 লক্ষ টাকা যদি ইনভেস্টমেন্টই করে ফেলেন, তাহলে আরো 2.5 লক্ষ টাকা কোথা থেকে আসলো? উনি আর জবাব দিতে পারেন না। তাহলে এইটা কি? এই যে আমি আগে প্রশ্ন করলাম তাকে কি করেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা এটা প্রাসঙ্গিক বিষয়। প্রথমে আদালতকে আমি বললাম ইওর অনার আমি কয়েকটি প্রশ্ন করি, যেটা আপনার মনে হতে পারে প্রাসঙ্গিক না, কিন্তু আমি পরে মিলিয়ে দিব যে এটা হ্যাঁ প্রাসঙ্গিক বা এটা রিলেশন আছে ঘটনার সাথে। পরে আমি মিলিয়ে দিলাম বিষয়টা, তখন আদালত বুঝতে পারলো যে আমি আহ, কেন এই প্রশ্নগুলো করছিলাম। তো এগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, যেটা আরজির মধ্যে কোথাও নাই, বা মামলার কোনো ঘটনার সাথে হয়তো বা ডিরেক্ট মনে হচ্ছে মিল নাই, কিন্তু কোনো না কোনো ভাবে কানেকশন আছে। আচ্ছা, এরপরে আছে দলিল। দলিল কি? এটা কিন্তু বলা আছে পেনাল কোডেও, এখানেও আছে ডকুমেন্ট। এখান থেকে প্রশ্ন আসে বিগত সালে, এটা একটু আমি পড়ে দিই। ব্যবহার হতে পারে বা এর উদ্দেশ্যে কোনো পদার্থের ওপর কোনো বর্ণ, বর্ণ মানে কি লেটার, যেমন সর সরিয়া ক খ, এ বি সি ডি, আলফা বিটা গামা, বা আরবি যদি বর্ণ বলি আমি সেক্ষেত্রে আলিফ বা তা, এগুলো। তো বর্ণ সংখ্যা 1 2 3 এরকম, বা চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো বিষয়, যেমন মুদ্রিত। মুদ্রিত বলতে প্রিন্ট করা হয়েছে, প্রিন্টেড। লিথোগ্রাফকৃত। লিথোগ্রাফ বলতে আগে দেখবেন যে চাপ দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, এক পাশে রং মাখানো থাকে আর এক পাশে চাপ দিয়ে কাজ করা হয়, এটা লিথোগ্রাফের মতন। মানে হচ্ছে এখন তো অপটিক্যাল প্রেস আসছে, আগে হচ্ছে লিথোগ্রাফকৃত প্রেস, আপনার প্রেস ছিল।
ফটোগ্রাফকৃত, ফটোগ্রাফ বলতে কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলাকে ফটোগ্রাফ বলে। আমরা সবাই জানি এখন অনেকেই ভিডিওগ্রাফি ফটোগ্রাফির সাথে ভালো পরিচিত। সোশ্যাল মিডিয়ার কারণে এখন সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। তো এখানে সকল শব্দ যেটা লেখা আছে বা মুদ্রিত আছে, মানচিত্র, নকশা, ধাতু বা প্রস্তর। ধাতু বলতে কোনো মেটাল, তামা, লোহা, কাঁসা, সোনা, এগুলো। প্রস্তর বলতে পাথর বা স্টোন, এই খণ্ডের উপর খচিত, খচিত বলতে খোদাই করে কাঁচ কেটে কোনো কিছু লিখা। বা ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্রের ইংরেজি হচ্ছে কার্টুন। অপশনে ইংলিশও আসতে পারে, বাংলাতেও আসতে পারে। এগুলো কিন্তু দলিল। রিসেন্টলি যে 22 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে এই সাক্ষ্য আইন, এখানে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর সংজ্ঞায়িত কোনো ডিজিটাল রেকর্ড, মানে ডিজিটাল রেকর্ড শব্দটা যুক্ত হয়েছে। ডিজিটাল সাক্ষ্য আগে কিন্তু সাক্ষ্য ছিল না, যদিও আদালত গ্রহণ করত, কিন্তু সেভাবে করতো না। এখন উনি মানে আদালত এটা গ্রহণ করতে বাধ্য, কারণ সাক্ষ্য আইনই ডিজিটাল রেকর্ডকে পারমিট করছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2022 সালের। তো 22 সালের অ্যামেন্ডমেন্টের পরে এই নোটটাতেও এটা অ্যাড হয়েছে, আগের নোটে ছিল না। 22 সালে যারা পাশ করেছেন, অ্যাডভোকেট হয়েছেন, তাদের কিন্তু এই অংশটুকু পড়তে হয়নি। ডিজিটাল রেকর্ড যেমন ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার সহ যে কোনো ডিজিটাল যন্ত্র দ্বারা রেকর্ডকৃত অডিও, ভিডিও, ডিভিডি, সিডি, সিসিটিভি, ড্রোন ডেটা অথবা ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম ইত্যাদিতে, এগুলো কি মাধ্যম। যতগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে মাধ্যম। এগুলোতে কোনো কিছু কি আছে সংরক্ষিত, মানে সেভ করা আছে। আমরা বলি এই ফটোটা তুললাম তো এটা সেভ করে রাখেন, নম্বর সেভ করে রাখেন, তো সেভ করা বাংলা সংরক্ষিত। অথবা প্রেরিত, একজন আরেকজনকে সেন্ড করেছেন, বা গৃহীত, একজন রিসিভ করেছেন। যে কোনো তথ্য বা ডেটা, এগুলো কি ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ডের একটা লম্বা চড়া লিস্ট দিয়ে দিলাম। এর আগে দলিলের লিস্ট দিলাম, ব্যঙ্গচিত্র পর্যন্ত ইত্যাদি, তারপরে ডিজিটাল রেকর্ড। তো আমরা বুঝতে পারছি কোনটা ডিজিটাল এবং কোনটা ডিজিটাল নয়। তাহলে ডিজিটাল রেকর্ডও একটা কি দলিল বা ডকুমেন্ট। এবার সাক্ষ্য কি? সাক্ষ্য সাধারণত আমরা এখানে দেখছি তিন প্রকারের। মৌখিক সাক্ষ্য, বিচার্য বা তদন্ত বিষয়ে সাক্ষীর বিবৃতি বা বর্ণনা, মুখে যেটা বলা হচ্ছে সেটাই মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। 2 নম্বরে দালিলিক সাক্ষ্য বা উপস্থাপিত দলিল, যেটা উপস্থাপন করা হচ্ছে, কোনো কিছু পেশ করা হচ্ছে। যেমন আমার যে নোটটা আমি আপনাদেরকে পাঠিয়েছি, এটা একটা দালিলিক বিষয়। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য যেটা মানুষের শরীর বা অন্যান্য শরীর, যেটা বায়োলজিক্যাল হতে পারে। ফরেনসিক বলতে আমরা বুঝি যে এর মধ্যে রক্ত থাকতে পারে, ফরেনসিক ডিপার্টমেন্ট যেটা টেস্ট করে। তারপরে সিমেন, চুল, সকল দৈহিক বস্তু এবং শরীরের অন্যান্য যা কিছু আছে, শরীরের লালা থাকতে পারে, ইউরিন থাকতে পারে, স্টুল থাকতে পারে, ঘাম থাকতে পারে, চুল, শরীরের যত চোখের অশ্রু থাকতে পারে, এবং শরীরের মাংসের কোনো অংশ থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা সবকিছু। অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ, মানে আরো গভীরে ছোট বিষয় চলে যাচ্ছে। আঙ্গুলের ছাপ, হাতের ছাপ। আঙ্গুলের ছাপ বলতে যে কোনো একটা, যেমন এইটা বৃদ্ধাঙ্গুলের ছাপ, এটাকে থাম্ব ইমপ্রেশন বলা হয়। তারপরে এই আঙ্গুলের ছাপ, এই আঙ্গুলের একক আঙ্গুলের ছাপ। আর হাতের ছাপ বলতে পুরো হাতের ছাপ, যেটাকে পালম ইমপ্রেশন বলা হয়। আইরিশ, আইরিশ বলতে চোখের যেটা চিত্র সেটা আইরিশ। তারপরে পায়ের ছাপ, ফুটপ্রিন্ট, অথবা যে কোনো বস্তু যা অপরাধ বা অপরাধী ও ভিকটিমের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে কোনো বিচার্য বিষয় প্রমাণে সহায়তা করে। তাহলে এই যা কিছু আমরা লিস্ট দেখছি, এই লিস্টের সম্পর্ক এই তিনটা বিষয়ের সাথে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে অপরাধ, যে অপরাধটা হয়েছে, যে ঘটনা, এই ঘটনার সাথে কানেকশন থাকতে হবে। অথবা ঘটনার সাথে কানেকশন ডিরেক্ট বোঝা যাচ্ছে না, কিন্তু অপরাধীর সাথে কানেকশন থাকতে হবে।
অথবা ভিকটিম, অর্থাৎ একটা ঘটনায় তো একজন ঘটনা ঘটাবে আর আরেকজনের প্রতি অবিচার বা অন্যায় করা হবে বা অপরাধটা ঘটবে, যার উপরে অপরাধটা ঘটবে তিনি ভিকটিম বা সাফারার, ভুক্তভোগী। তো এই অপরাধী অথবা ভিকটিম যে কোনো একজন অথবা এক বা একাধিক বা সবার সাথে কানেকশন যদি থাকে, তাহলেই সেটা ফরেনসিক বা ফিজিক্যাল সাক্ষ্য হতে পারে। মনে করেন মিস্টার এ অপরাধ করেছে এবং মিস্টার বি ভিকটিম, এবং ঘটনা মনে করেন এক্স, এই তিনটা বিষয়ের সাথে সম্পর্ক নাই। মিস্টার পি এর রক্ত যদি আমি আদালতে দিই, মিস্টার পি এর তো এখানে কোনো কানেকশন নাই, একটা স্ট্রেঞ্জার, ভিন্ন কোনো ব্যক্তি। তো এখানে রক্ত যদি হতে হয় অপরাধীর হতে হবে, অথবা যিনি ভিকটিম তার রক্ত পরীক্ষা করতে হবে, অথবা তাদের সাথে কানেক্টেড, ঘটনার সাথে কানেক্টেড অন্য কেউ। কিন্তু এই ঘটনার সাথে কোনো কানেকশনই নাই, অপরাধী বা ভিকটিমের সাথে কানেকশন নাই, এরকম কারো রক্ত পরীক্ষা করার তো দরকার নাই, সেটাই বলা হচ্ছে। এরপরে তিনটা বিষয় মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। একটা মামলার ভবিষ্যৎ নির্ভর করে এই তিনটা বিষয়ের উপরে। এক হচ্ছে প্রমাণিত বা প্রুফড। একটা মামলা বাদীপক্ষ আদালতে দায়ের করলেন, বিচার্য বিষয়ের অস্তিত্ব আছে বলে নিশ্চিত বিশ্বাস, অর্থাৎ বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ নাই ঘটনাটা ঘটেছে এবং এই আসামিরাই ঘটিয়েছে। বিচার্য বিষয়ের অস্তিত্ব এতই সম্ভব হয়ে ওঠে যে একজন বিচক্ষণ ব্যক্তির তাতে বিশ্বাস জন্মে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একজন বিচক্ষণ ব্যক্তি সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ ঘটনা তো ঘটেছে, এরাই ঘটিয়েছে। এটার কোনো কি থাকবে না, সন্দেহ বা ডাউট থাকবে না, বিয়ন্ড ডাউট, সেটা প্রুভড হয়ে গেছে। শুধুমাত্র এই ক্ষেত্রেই আসামির কি হবে, শাস্তি হবে, আসামিকে সাজা দেওয়া যাবে। এবং আরো দুইটি পরিস্থিতি আছে, তার মধ্যে হচ্ছে মিথ্যা প্রমাণিত বা ভুল বলে প্রমাণিত, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিসপ্রুভড, মানে প্রমাণ হয়নি, তার মানে এখানে বাদী 100% হেরে গেছে। আর এক নাম্বার প্রুফ মানে বাদী 100% জিতে গেছে। আর এখানে 100% হেরে গেছে মানে মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। এটা উল্টো কিন্তু সিআরপিসি 250 ধারায় বাদীকে কিন্তু উল্টো সাজা দেওয়া যেতে পারে। বিচার্য বিষয়ের অস্তিত্বহীনতা বিষয়ে বিচারকের মনে নিশ্চিত বিশ্বাস জন্মে, এতই সম্ভব হয়ে উঠে যে বিচারক বা কোনো বিচক্ষণ ব্যক্তি মনে করবে যে না, এরকম কোনো ঘটনা ঘটেইনি, কারণ কোনো সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই, যারা সাক্ষী দিতে তাদের কথাবার্তার মধ্যে মিল নাই। একটা একটা মিথ্যা কথাও যদি 5 জন ঠিকভাবে বলতে পারে, তাও আদালত হয়তো বা ধরে নিতে পারে যে হ্যাঁ এখানে সত্য কিছু আছে। কিন্তু 5 জন 5 রকম যদি কথা বলে, তাহলে তো হবে না। তার মানে মিথ্যা যখন মামলা প্রমাণিত হয়, মানে বাদী মিথ্যা মামলা করেছে, তখন আসামিরা সবাই খালাস পায় এবং উল্টো হয়তো বা বাদীরই সাজা হতে পারে, বাদীকে জরিমানা করতে পারে বা তিরস্কার করতে পারে মিথ্যা মামলা করার জন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রমাণিত, অপ্রমাণিত বা প্রমাণিত নয়, নট প্রুফ। তাহলে প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুফড। এখানে নট প্রুফ যদি হয় প্রমাণিত হয়নি বা মিথ্যা প্রমাণিত হয়নি, অর্থাৎ ভুল বলে প্রমাণিত হয়নি, তার মানে 1 নম্বরে প্রুফড মামলা সত্য, 2 নম্বরে ডিসপ্রুভ মানে মামলা মিথ্যা, 3 নম্বরে নট প্রুফড মানে সত্যও না মিথ্যাও না, এখানে ডাউট থাকছে যে আসলে ঘটনা এই আসামি ঘটিয়েছে কিনা। এই ক্ষেত্রে আসামি খালাস পাবে, কারণ যদি ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। তাহলে নিচে হলুদ দিয়ে দুইটা যে মার্ক করেছি, এই জায়গায় আসামি দুই ক্ষেত্রেই, ডিসপ্রুভড এবং নট প্রুভের ক্ষেত্রে আসামি খালাস পাবে। এবং শুধুমাত্র আমি যে পিঙ্ক হাইলাইট করেছি প্রুভড, সেক্ষেত্রে শুধুমাত্র আসামির সাজা হবে। তাহলে এখানে আসামিরই সুবিধা বেশি, মামলা করলে মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু যে করেছে তারই। অতএব প্রুভড না করতে পারলে কিন্তু আসামি দুই ক্ষেত্রে খালাস হয়ে যাবে, ডিসপ্রুভড এবং নট প্রুভের ক্ষেত্রে। এইটা কিন্তু খুবই আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখবেন রায় প্রচারের সময় কিন্তু যে এই কথাগুলো ব্যবহার করা হয়, প্রমাণিত, প্রমাণ করতে সক্ষম হয়েছে বাদী পক্ষ, আবার প্রমাণ করতে সক্ষম হয় নাই, এরকম কথাবার্তা কিন্তু আসে। এরপরে আমরা 3 নম্বর ধারা ইন্টারপ্রিটেশন ক্লজ পড়ে শেষ করলাম। এরপরে আমরা পড়ব হচ্ছে ধারা 4
ধরে নেওয়া, অনুমান করতে পারে। মে প্রিজুম বলতে ধরে নিতেও পারে, নাও নিতে পারে, তার মানে দুর্বল একটা প্রিজাম্পশন। যেখানে অত্র আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয় অনুমান করতে পারে, সেখানেই আদালত তা হয় তা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন, প্রমাণের আদেশ দিবেন। তাহলে প্রমাণিত বলে ধরেও নিতে পারেন অথবা প্রমাণের জন্য আদেশ দিতে পারেন কোনো পক্ষকে। এই যে প্রিজুম বা শ্যাল প্রিজুম এবং কনক্লুসিভ প্রুফ, এগুলো কিন্তু আমরা কোথায় পাবো? মামলার মধ্যে পাবো। বিশেষ করে আমরা সেকেন্ড যে খণ্ড বা ভলিউম আছে, 56 থেকে 100 ধারা পর্যন্ত, এর মধ্যে কিন্তু আমরা এই প্রিজাম্পশন গুলো পাবো যে কোন সাক্ষ্যকে আদালত মে প্রিজুম করবেন, কোনটাকে শ্যাল প্রিজুম করবেন এবং কোনটা কনক্লুসিভ প্রুফ। এখানে যদি প্রশ্ন আসে প্রিজাম্পশন কত প্রকার, তো দেখেন এখানে মে প্রিজুম এটাও একটা প্রিজাম্পশন, আবার অবশ্যই অনুমান করবে অর্থাৎ শ্যাল প্রিজুম এটাও একটা প্রিজাম্পশন, আবার কনক্লুসিভ প্রুফ, কনক্লুসিভ প্রুফ ইজ অলসো এ প্রিজাম্পশন। যদিও এই শব্দের মধ্যে কনক্লুসিভ প্রুফ এই দুইটা শব্দের মধ্যে প্রিজাম্পশন শব্দটা নাই, তারপরেও কিন্তু যদি প্রশ্ন আসে প্রিজাম্পশন কত প্রকার, 3 প্রকার। কি কি? মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। তো আপনারা অনেকে ধরে নিতে পারেন যে মে প্রিজম, শ্যাল প্রিজম, দুইটা প্রিজম কথাটা আছে, তার মানে প্রিজাম্পশন 2 প্রকার। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, প্রিজাম্পশন 3 প্রকার। এই যে 3 প্রকার, এগুলোই। শ্যাল প্রিজমটা কি? মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত অবশ্যই প্রমাণিত বলে আদালত কোনো কিছুকে গণ্য করবেন বা ধরে নেবেন। আর চূড়ান্ত প্রমাণ কি? প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই অপর বিষয়ও প্রমাণিত বলে গণ্য করবেন এবং তা মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে সাক্ষ্যদানের সুযোগ দিবেন না। আচ্ছা, কনক্লুসিভ প্রুফটা কি? মনে করেন যে একটা যৌতুকের মামলা হয়েছে। যৌতুকের মামলায় বাদীপক্ষ একজন মহিলা, তিনি দাবি করছেন যে গত 2 বছর আগে একটা তারিখ বলছেন যে আমার এই 1 নম্বর আসামির সাথে বিয়ে হয়। তো এখন 1 নম্বর আসামি পক্ষ যদি, মানে আসামি পক্ষের আইনজীবী বা আসামি পক্ষ যদি এই বিয়ের কাবিননামাটাকে অস্বীকার না করে, তাহলে এই বিয়ের কাবিননামাটা প্রমাণিত। কারণ এটা অস্বীকার করার তো কিছু নাই যদি বিয়ে হয়ে থাকে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে হয়তো অস্বীকার করবে। কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়, হয়তো বা কোনো জালিয়াতির মাধ্যমে তৈরি হতে পারে কাবিননামা। তো মনে করেন যে সঠিকভাবে বিয়ে হয়েছে, অপরপক্ষ মেনে নিচ্ছে যে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, তাহলে হয়তো বা যৌতুকের যে দাবি করা হচ্ছে যৌতুক আমি চাইনি, এটা আসামি বলতে পারে। আচ্ছা, এখন আমি কনক্লুসিভ প্রুফ বোঝাচ্ছি। এখন যদি কাবিননামাটা প্রমাণ, মানে কাবিননামাটা ধরে নিচ্ছে অপরপক্ষ যে হ্যাঁ, আমি মেনে নিলাম, তার মানে কাবিননামাটা চ্যালেঞ্জ করছে না, কাবিননামাটা সঠিক, আসামি পক্ষ সেটা মেনে নিচ্ছে, তাহলে এদের বিয়ে হয়েছে, এটা সঠিক। বিয়ের পর 1 বছর পরে তাদের একটা কন্যা সন্তান হয়েছে বা একটা পুত্র সন্তান হয়েছে। এই যে সন্তান, যদি কাবিননামাটা সঠিক মেনে নেয়, তাহলে সন্তান এটাও তাদেরই, এটাও কিন্তু কনক্লুসিভ প্রুফ। এটা আমরা যখন পড়বো 112 ধারা, তখন আমরা দেখব যে বিবাহিত অবস্থায় যদি সন্তান হয় তাহলে সন্তান কি? বৈধ। এটাকে অস্বীকার করার কিছু নাই। এইটা আমরা পড়ছি 1872 সালের আইন, তখন এটা ধরা হয়। কিন্তু এটাও এখন চ্যালেঞ্জ করা যায় ডিএনএ টেস্টের মাধ্যমে, যেহেতু এখন ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তান পিতার কিনা এটা এখন বোঝা যায়। তো এখানে কিছু কনফিউশন আছে, সেগুলো আমি ঠিক করে দিব। তো 1 থেকে 4 ধারা পর্যন্ত আমরা বেসিক জিনিসগুলো শিখলাম। এরপরে আমি এখন একটা বিরতিতে যাই, বিরতির পরে এই 5 থেকে 31-এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সেকশন আলোচনা করব। আপনারা এই আলোচনার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা একটু নোট করে রাখেন, 10 মিনিট পরে বিরতির পরে আমরা ফিরছি। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, ধারা 4 শেষ করলাম, এবার ধারা 5 থেকে ধারা 55, দ্বিতীয় অধ্যায়ের বিষয়। এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে? বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা, অর্থাৎ কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক নয়। আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ যদি একটু ব্যাখ্যা দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। আমরা নাটক সিনেমায় দেখে থাকি যে আদালতের কোর্ট ড্রামা চলছে, আদালতের কোনো ঘটনা চলছে,
এই সময় এক পক্ষ প্রশ্ন করছে বা কোনো কিছু বলছে, অপর পক্ষের আইনজীবী উঠে কি বলছেন? আই অবজেক্ট ইওর অনার। তো আই অবজেক্ট ইওর অনার কেন বলে? কেউ কি বলতে পারবেন আই অবজেক্ট কেন বলে? দুইজন হাত উত্তোলন করেছেন। আচ্ছা বলেন, শহীদুল ভাই এবং শিবলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই আগে বলেন। হ্যাঁ, কোশ্চেনটা রিলেভেন্ট না, ইরিলেভেন্ট, দ্যাটস ওয়াই অবজেকশন দেয়। হ্যাঁ, ওই যে আপনি একটা কথা বললেন আদালতে গিয়ে, মনে করেন অ্যাডভোকেট হয়ে গেলেন, আপনি আদালতে কথা বললেন, অপরপক্ষ আই অবজেক্ট যেন বলতে না পারে, এই কারণে এই 5 থেকে 55 ধারা বোঝা জরুরি। 5 থেকে 55 ধারা যদি বোঝেন ঠিকভাবে, তাহলেই কোনটা বললে আই অবজেক্ট বলবে, কোনটা বললে আই অবজেক্ট বলবে না। আবার আচ্ছা, শিবলি ভাই কি অ্যাড করবেন কোনো কিছু? জি না, ওটা শহীদুল ভাই যেটা বলছেন একই কথা, হ্যাঁ, অপ্রাসঙ্গিক বললে তাহলে আবার অনেক সময় আমি প্রাসঙ্গিক কথাও বললাম, অপরপক্ষ আই অবজেক্ট বলতে পারে, তখন কিন্তু যখন আমি বুঝিয়ে দেবো যে ইওর অনার এটা এই কারণে প্রাসঙ্গিক, আমি প্রাসঙ্গিক কথাই বলছি, হয়তোবা এটা আপাত দৃষ্টিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, তখন আবার আদালত কি করতে পারে? সাস্টেন বলতে, সাস্টেন বলবে এক সময়, আবার এক সময় বলবে ওভাররুল। তার মানে অবজেকশন দিলে যদি সাস্টেন করে, তার মানে অবজেকশনটা সাস্টেন করলো, তার মানে ওই কথা বলা যাবে না আর। আসলে সেটা অপ্রাসঙ্গিক। আর যদি ওভাররুল বলে, তাহলে এই যে আই অবজেক্ট বললো এটা ইনভ্যালিড হয়ে গেল, তার মানে যেটা বলছিল সেটা বলা যাবে। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো 5 থেকে 55 ধারা যদি আমরা বুঝি। তো 5 নম্বর ধারা সাক্ষ্য আইনের মেরুদণ্ড বলা হয়। বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। তার মানে আদালতে শুধুমাত্র দুই ধরনের বিষয়ে কথা বলা যাবে, যেটা বিচার্য বিষয় মানে যেই বিষয়ে বিচার হচ্ছে। মনে করেন একটা মার্ডার কেস, মার্ডার কেস হলে বিচার্য বিষয় দুইটা থাকে। এক, যে ব্যক্তির মৃত্যু নিয়ে মামলা হচ্ছে সে আসলে মারা গেছে কিনা, তার মানে তার মৃত্যুটা তো প্রমাণ করতে হবে। মৃত্যুর প্রমাণ করতে হলে কি তার ডেড বডি পেতে হবে। যদি কারো ডেড বডি পাওয়া না যায়, কিছুদিন আগে আমরা একটা ভাইরাল ঘটনা দেখলাম, বাংলাদেশের একজন এমপি ভারতে গিয়ে কি হয়ে গেছেন, উধাও। ধারণা করা হয়েছে যে তাকে মেরে গুম করে দেওয়া হয়েছে, তার বডি টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের আমরা ভাইরাল ঘটনা দেখলাম। তো যদি ডেড বডি পাওয়া না যায়, তাহলে মৃত্যুটা কিন্তু নিশ্চিত না যতক্ষণ না ডেড বডি পাওয়া যাচ্ছে। তার মানে মৃত্যু প্রমাণের জন্য ডেড বডিটা একটা বড় প্রমাণ। তাহলে মৃত্যু হয়েছে কিনা এটা একটা প্রশ্ন, এটা বিচার্য বিষয়। 2 নম্বর হচ্ছে কে মেরেছে, অর্থাৎ মার্ডারার কে, এটা। আরো কিছু থাকতে পারে, এই দুইটা বেসিক, এগুলো বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এর সাথে রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো প্রাসঙ্গিক বিষয়। উইপন মানে কি অস্ত্র দিয়ে মারা হয়েছে, কখন মারা হয়েছে, এটসেট্রা এটসেট্রা, যেগুলো আরো এভিডেন্স আছে, সেগুলো সেগুলো প্রাসঙ্গিক বিষয়ের সাথে কানেক্টেড, মানে বিচার্য বিষয়ের সাথে কানেক্টেড হয়, সেগুলো প্রাসঙ্গিক বিষয়। আবার প্রাসঙ্গিক বিষয়ের সাথে কানেক্টেড হয়ে আরো প্রাসঙ্গিক বিষয় আসতে পারে, মানে সরাসরি বিচার্য বিষয়ের সাথে কানেকশন না হয়ে প্রাসঙ্গিক বিষয়ের সাথেও কানেকশন হতে পারে। তার মানে এখানে চেনটা একটু দূরে চলে যাবে, এই কানেকশনটা একটু দূরে দূরে। তাহলে এছাড়া অন্য বা অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। ডিরেক্ট 5 ধারায় বলছে যে প্রাসঙ্গিক বিষয়ে আদালতে কথা বলা যাবে। যদি প্রাসঙ্গিক বিষয়ের বাইরে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়, তাহলে আদালতের যে গাম্ভীর্য, আদালতের যে মূল্যবান সময়, সেটা নষ্ট হবে। কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। আদালতের মধ্যে কি হবে, এমনি রাস্তাঘাটে যেমন ঝগড়া হয় এরকম চিল্লাচিল্লি হবে, মানে কোনো সমাধানে আসবে না। কোর্টের যে পরিবেশ সেইটা নষ্ট হয়ে যাবে। তাই 5 ধারা বোঝা জরুরি। সাক্ষ্যদান ও প্রাসঙ্গিকতা বিষয়ে নীতি নির্দেশক ধারা হচ্ছে ধারা 5। এই ধারাই বলে দেয় কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এই নীতি আদালতের জন্য বাধ্যতামূলক। আদালতও কিন্তু কোনো পক্ষ যদি অপ্রাসঙ্গিক কথা বলে, তাহলে তাকে আদালত নিজেও থামিয়ে দিতে পারে, যদিও অপর পক্ষ আই অবজেক্ট নাও বলে। আদালত নিজে থেকে বলবে যে লার্নেড এটা বলা যাবে না, এটা বলতে পারেন না আপনি। তাহলে 5 ধারা আদালতের জন্য কিন্তু বাধ্যতামূলক। এই লাইন, এই যে 3টা 4টা লাইন দিয়ে দিয়েছি,
5 ধারার মধ্যে এই সবগুলো আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। মাঝখানে ধারাগুলো পড়ে নেবেন। আমি একটু জাম্প করব 8 নম্বর ধারায়। উদ্দেশ্য, প্রস্তুতি ও পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। মোটিভ, একটা ঘটনা কেন ঘটলো, যিনি ঘটালেন তার তো কোনো না কোনো উদ্দেশ্য আছে, মানে মোটিভ আইনের ভাষায় বলা হয়। তারপর একটা ঘটনা ঘটানোর জন্য তার একটা প্রিপারেশন থাকতে পারে, যেটা ঘটনার পূর্বের একটা প্রস্তুতি, প্রিপারেশন। এবং কন্ডাক্ট, কন্ডাক্ট বলতে আচরণটা কেমন হলো। একটা মানুষ, একটা মার্ডার কেসের আসামি, যেই দিনকে ঘটনা ঘটেছে তারপরের দিন থেকে সে কি এলাকায় নাই, উধাও। তাহলে সন্দেহ তার দিকে সহজেই চলে যাবে যে এই এলাকায় মার্ডার হয়েছে, এই এলাকার একটা মানুষ নাই, সে পলাতক। তার মানে মেবি সেই মার্ডার করেছে, এটা সাধারণ একটা অ্যাজাম্পশন হতে পারে, মানুষের প্রিজাম্পশন হতে পারে আদালতের। তো কন্ডাক্ট বলতে আচরণ। তারপরে সে এলাকায় আছে কিন্তু সে বাড়ি থেকে বের হচ্ছে না, মানুষের সাথে স্বাভাবিক চলাচল করছে না। তার একটা দোকান ছিল, মার্ডারের পরের দিন থেকে সে বাসায় আছে কিন্তু দোকান খুলছে না। তার মানে তার আচরণে পরিবর্তন হয়েছে। বা সে তাকে দেখলে হয়তো বা সে স্বাভাবিক আচরণ করছে না মানুষের সাথে। তো আচরণটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেটা এখন এই যে মানুষের আচরণ নিয়ে যখন আদালতে কথা বলা হবে যে ঘটনার পরের দিন থেকে তাকে 2-3 দিন দেখা যায়নি, তারপরে দেখা যাচ্ছে, তাহলে তার এটা একটা আচরণ, এটাও প্রাসঙ্গিক। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের অভিপ্রায় বা উদ্যোগ যে ঘটনার মাধ্যমে সৃষ্টি তা কিন্তু প্রাসঙ্গিক হবে। পূর্বে বা পরের আচরণও প্রাসঙ্গিক, অলরেডি আমি বলে ফেলেছি। তাহলে যেগুলো শিরোনাম তার মধ্যেই কিন্তু মূল বক্তব্য আছে, এবং পরে আমি হয়তো বা হ্যাশচিহ্ন দিয়ে সেটাকে আরেকটু ইলাবোরেট করার চেষ্টা করেছি। যদি প্রশ্ন আসে 8 ধারা থেকে, এই লাইনগুলো মনে রাখলে আশা করি পারবেন। এরপরে আমরা 10 ধারা পড়ব। অভিন্ন অভিপ্রায় বা মতলব প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ। দণ্ডবিধি ধারা 34-এও কিন্তু কমন ইন্টেনশন শব্দটা আছে, এখানে যেটাকে বলা হচ্ছে কমন ডিজাইন। সাক্ষ্য আইনে যে 10 ধারায় যেটা বলা হচ্ছে, সেটা পেনাল কোডে 34 ধারায় বলা আছে কমন ইন্টেনশন নামে। থিংস said or done by conspirator, মানে যিনি ষড়যন্ত্র করেন তিনি, ইন রেফারেন্স টু কমন ডিজাইন, কোন একটি অভিন্ন অভিপ্রায়ের ওপর ভিত্তি করে। 2 বা ততোধিক ব্যক্তি নিশ্চয় করবেন, নাহলে তো ষড়যন্ত্র হবে না। 2 বা ততোধিক ব্যক্তির অপরাধ করার ষড়যন্ত্র করলে তাদের যে কোনো একজনের কথা, কাজ, লিখিত বিষয় বা ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। অর্থাৎ 2 জন বসে কথা বলছিল, কেউ দেখেছে হ্যাঁ তাদেরকে ঘটনার আগে সন্ধ্যাবেলা একটা রেস্টুরেন্টে বসে গল্প করতে দেখা গেছে, সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, তাহলে এটা কিন্তু প্রাসঙ্গিক হবে। কারণ 2 জন একসঙ্গে বসে যেহেতু গল্প করছে, তার মানে তাদের মধ্যে একটা ষড়যন্ত্র চলতে পারে। অথবা তাদের মোবাইল ফোনের যে রেকর্ড অডিও বা ভিডিও যেটা ভাইরাল হয় মাঝে মধ্যেই দেখি, অডিও ভিডিও আছে, পাওয়া গেছে, সেখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, এটাও প্রাসঙ্গিক। এবং সেখানে অবশ্যই একই বিষয়ে 2 জনের কমন ইন্টেনশন থাকতে হবে, তাহলে 10 ধারা অনুসারে সেটা প্রাসঙ্গিক। তখন আদালতে বলা যাবে স্যার, ঘটনার 2-1 দিন আগে তারা ওই রেস্টুরেন্টে বসে গল্প করছিল, কফি খাচ্ছিল এবং গল্প করছিল, তাহলে এই কথাটা বলা যাবে, কারণ এইটা প্রাসঙ্গিক হয়ে যাবে। 11 ধারা। 11 ধারা গুরুত্বপূর্ণ ধারা, এখান থেকে প্রশ্ন আসে যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়। তার মানে একটা বিষয় কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। প্লিয়া অফ এলাবাই বা প্লিয়া অফ এলিবি, প্লিয়া শব্দের অর্থ প্রেয়ার বা প্রার্থনা, বা অ্যাপ্লিকেশন অফ এলিবি বলতে অন্যত্র অবস্থান। একজন ব্যক্তি অন্যত্র অবস্থানের দাবি তুলছেন, প্রার্থনা করছেন, সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। আচ্ছা, 11 ধারা খুবই বুঝতে গেলে একটু জটিল হবে, আমি তারপরে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়। এখানে দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ আছে, অসঙ্গতিপূর্ণ। আমরা প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্সি শব্দটা যখন পড়তে গেলাম, 3 ধারায় আমরা ব্যাখ্যা পড়লাম যে রেলিভেন্সিটা কি,
আর ফ্যাক্টিন ইস্যুটা কি? রেলিভেন্সি আমরা পড়লাম অলরেডি, যে বিচার্য বিষয়ের সাথে যে যেগুলো জড়িত সেগুলো প্রাসঙ্গিক। কিন্তু এখানে 11 ধারায় বলছে এটা বিচার্য বিষয়ের সাথে জড়িতই না। তার মানে 11 ধারাটা অনেকটা মনে হচ্ছে যে ব্যতিক্রম। প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি যেটাকে বোঝায় 11 ধারা সেটার সাথে যায় না, একেবারে বিপরীত, ভিন্ন কোনো কিছু। কেন? মনে করেন যে রাজশাহীতে একটা মার্ডার হয়েছে। এখন আসামি দাবি করছে যে আমি ঢাকায় ছিলাম, এই ঘটনার সাথে আমার কোনো কানেকশনই নাই। তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ আসলেই তো ঘটনা রাজশাহীর, তিনি ঢাকায় আছেন, এটার সাথে জড়িত নাই। তো এখানে অস্তিত্বহীনতাকে তীব্রভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। এই যে এখানে অসম্ভব করে তোলে, তার মানে এখানে তিনি থাকেন না, তার মানে এখানে বাদীর পয়েন্ট অফ ভিউ থেকে এটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। যে ঘটনা রাজশাহী, আসামি দাবি করছে আমি তো রাজশাহীতে ছিলাম না, তাহলে বাদীর পয়েন্ট অফ ভিউ থেকে, প্রসিকিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। কিন্তু আসামির পয়েন্ট অফ ভিউ থেকে, যে আসামি দাবি করছে যে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ভিন্ন জেলায় ছিলাম, ভিন্ন দেশে ছিলাম, বাংলাদেশেই ছিলাম না, আমি কানাডাতে ছিলাম, সেই ক্ষেত্রে তার জন্য এটা প্রাসঙ্গিক, কারণ এটা সে যদি প্রমাণ করতে পারে সে মামলা থেকে খালাস পেয়ে যাবে। তাহলে তার জন্য এটা প্রাসঙ্গিক। তার মানে বাদীর জন্য এটা প্রাসঙ্গিক না, এটা আসামির জন্য প্রাসঙ্গিক। কারণ আসামি এটা প্রাসঙ্গিক করতে চাচ্ছে, কারণ এটা প্রাসঙ্গিক, সে যদি প্রমাণ করতে পারে সে দেশে ছিল না, সে ঘটনাস্থলে ছিল না, সে খালাস পাবে। আশা করি 11 ধারার যে আহ, গুরুত্ব সেটা বুঝতে পেরেছেন। জেনারেলি রাজশাহীতে ঘটনা, রাজশাহীতে সে ছিল না, তাহলে সে এই বিষয়টা প্রাসঙ্গিক কি না, আমি ঢাকায় ছিলাম, এটা বলার তার সুযোগ নাই মামলায়। কিন্তু 11 ধারায় সেই সুযোগটা দিচ্ছে, আসামির পয়েন্ট অফ ভিউ থেকে এটা প্রাসঙ্গিক করে দিচ্ছে। তার মানে যদিও মনে হচ্ছে এইটা রাজশাহীর ঘটনা, রাজশাহীতে ছিল না, এটা অসঙ্গতিপূর্ণ, এই কথার কোনো ভ্যালু নাই, কিন্তু ছিল না বলেই কিন্তু সে নির্দোষ প্রমাণ হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। আশা করি 11 ধারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব 17 ধারায়। আচ্ছা, 17 ধারা পড়ার আগে আমি একটু আলোচনা করি 17 ধারা। 17 থেকে 17, 18, 19, 20, 21, 22 এবং 23, এই যে সেকশনগুলো, এই সেকশনগুলো কি সম্পর্কে বলেছে? স্বীকৃতি বা অ্যাডমিশন এর সংজ্ঞা দেওয়া হয়েছে 17 ধারায়। কিন্তু এই 17 থেকে 23 পর্যন্ত এই যে ধারাগুলো আছে, 5টি ধারা, এই 5টি ধারার মধ্যে কিন্তু অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে। বলে রাখা ভালো, অ্যাডমিশন বিশেষ করে সিভিল মামলায় বেশি ব্যবহৃত হয়। সিভিল মামলার ক্ষেত্রেই অ্যাডমিশন শব্দটার গুরুত্ব আছে। অ্যাডমিশন শব্দটার উৎপত্তি সিভিল মামলার জন্যই তৈরি হয়েছে, এই সেকশনটা সিভিল মামলায় ব্যবহার করার জন্যই তৈরি হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্রিমিনাল মামলা তো এটা কাজে লাগবে। তার মানে অ্যাডমিশনটা সিভিল ক্রিমিনাল বোথ মামলার জন্য প্রযোজ্য, তবে 90% ক্ষেত্রে সিভিল মামলার জন্য প্রযোজ্য। পার্সেন্টেজটা আমি একটা কম বেশি বোঝানোর জন্য বললাম, 90% এক্স্যাক্টলি সেটা না, মানে বেশিরভাগ ক্ষেত্রে সিভিলের ক্ষেত্রে প্রযোজ্য, আর সামান্য ব্যবহার আছে ক্রিমিনাল ক্ষেত্রে। আচ্ছা, তাহলে অ্যাডমিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্বীকৃতি, মনে করেন যে এক পক্ষ কোনো কিছু দাবি করলো, অনেক অপর পক্ষ এসে বললো হ্যাঁ আমি এটা স্বীকার করে নিলাম, তাহলে একটা মামলায় স্বীকৃতি হয়ে গেল। অথবা মামলা হওয়ার আগের কোনো ঘটনা, এক পক্ষ একটা কোনো কিছু বলেছিল, অপর পক্ষ কোনো কিছু স্বীকার করে নিয়েছিল। অথবা এখানে এক পক্ষ কোনো কিছু দাবি করার আগে অপর পক্ষ কোনো কিছু স্বীকার করে নিয়েছে, এটা হচ্ছে স্বীকৃতি। সংজ্ঞাটা কি বলা হচ্ছে? কোনো মৌখিক, লিখিত উক্তি, ডিজিটাল রেকর্ড, তাহলে তিনটা, ওরাল, রিটেন, ডিজিটাল রেকর্ড, তিনটা বিষয় আছে এখানে। যদি বিচার্য অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে, তাহলে ইঙ্গিত বলতে কোনো কানেকশন বা হিন্ট দিচ্ছে এরকম, এবং সেগুলো 18 থেকে 20 ধারা অনুযায়ী যদি প্রকাশ করা হয়, তাহলে 18 থেকে 20 ধারা, 18, 19, 20, এই তিনটা ধারায় মুড অফ অ্যাডমিশন, অ্যাডমিশনটা কিভাবে কে দিবে সেটা সম্পর্কে বলা হয়েছে। 18 ধারায় বলছে স্বীকৃতি মোকদ্দমার পক্ষও দিতে পারে বা তার পক্ষে কোনো এজেন্ট দিতে পারে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে, বা তার কোনো প্রতিনিধি। বাকি তিনটা পয়েন্ট পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাশ চিহ্ন দিয়ে যেগুলো দেওয়া আছে। 19-এ বলা হচ্ছে মোকদ্দমার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে সেই রূপ ব্যক্তির স্বীকৃতি, মানে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ। ডিরেক্ট সম্পর্ক নাই, কিন্তু এখানে যদি
মানে প্রমাণ করে দেওয়া যায়। আমি বিরতির আগে বলেছিলাম যে প্রথমে আমি কিছু ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম যে তার ইনভেস্টমেন্ট কত, কিভাবে সে কি পেশা করে, পরে আমি মিলিয়ে দিলাম। তো এরকম একজন ব্যক্তি যখন কোনো কিছু বলছে, অপরপক্ষ বলতে পারে এর সাথে এই বাদীর বা বিবাদীর সম্পর্ক কি। তো এটা যদি প্রমাণ করে দেওয়া যায়, তৃতীয় পক্ষের স্বীকৃতিও কিন্তু গ্রহণ করা হবে। 20 নম্বরে বলা হচ্ছে মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। তার মানে মোকদ্দমার পক্ষ বলতে বাদী বা বিবাদী যদি বলে যে ওই ব্যক্তি যেটা বলবে সেটা আমি মেনে নেব, তার মানে এখানে একটা প্রতিনিধিত্বমূলক স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্বীকৃতি প্রকাশ বা মোড অফ অ্যাডমিশন আমরা 18, 19, 20-এ পাই। এবার 21 এসে বলছে যে ব্যক্তি স্বীকৃতি স্বীকার করে বা যার পক্ষে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ, অর্থাৎ স্বীকৃতি যে দেওয়া হলো এটাকে যদি আমি একটা অস্ত্র বলি, স্বীকৃতি বা অ্যাডমিশন একটা অস্ত্র, এটা কার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা বলা হচ্ছে 21 ধারায়। স্বীকৃতিসমূহ প্রাসঙ্গিক এবং তা প্রদানকারীর বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে। তাহলে এইটি সাধারণ নীতি। মনে করেন আমি একটা চেক লিখে একজনকে দিয়ে দিলাম, তাহলে এই চেক যে আমি দিচ্ছি, তাহলে এই চেকে যে অ্যামাউন্ট বসাচ্ছি, কথার কথা 1 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসে আমি একজনকে চেক দিয়ে দিচ্ছি, তার মানে এই 1 লক্ষ টাকা সে আমার কাছ থেকে পাবে, এই কারণে আমি দিচ্ছি, বা কোনো কারণে এই 1 লক্ষ টাকার একটা কানেকশন তার সাথে আছে। তো এই যে আমি সাইন করে 1 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, তার মানে আমি স্বীকার করে নিচ্ছি এই চেকটা তাকে দিতে হবে, কোনো না কোনো লেনদেন আছে আমার, হয়তোবা আমি তাকে ধার দিচ্ছি বা ধার পেয়ে তো আমি সেটা পরিশোধ করছি, যাই হোক না, তার সাথে আমার একটা আর্থিক লেনদেন আছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি চেক দেওয়ার মাধ্যমে, বা অন্যান্য যে কোনো ভাবে আমি করতে পারি। তো যখন আমি চেক দিব, এই চেকটা যে দেয় আর যে নেয়, তাহলে যে দেয় তাকে বলে ড্রয়ার, মানে যে অঙ্কন করে ড্রয়ার, আর যে ড্র করে বা লিখে তাকে ড্রয়ার বলা হয়, মানে চেক প্রদানকারী। আর অপরপক্ষ যিনি নেবেন তিনি বেয়ারার বা বহনকারী। এখন একজন আমাকে বলেন তো, চেকের মামলা বা স্ট্যাম্পে সই করে দিল সেই মামলা, এখন যিনি চেক দিবেন, মামলা এই চেক যখন ডিজনার হবে, অর্থাৎ চেকে উল্লেখিত টাকা ব্যাংকের না যদি না থাকে বা অন্য কারণে ডিজনার হলো, মামলা করা যদি কারণ উদ্ভব হয়, কার বিরুদ্ধে মামলা হবে? যিনি চেক দিলেন, চেক প্রদানকারীর বিরুদ্ধে মামলা হবে, না যিনি চেক নিলেন তার বিরুদ্ধে মামলা হবে? আচ্ছা, শিবলি ভাই বলেন। এক্ষেত্রে অবশ্যই যিনি চেক দিয়েছেন তার বিরুদ্ধে মামলা হবে। তো যিনি চেক দিবেন তার বিরুদ্ধে মামলা হবে, কারণ চেক দিয়ে উনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, যে অ্যামাউন্টটা বসানো আছে সেটা সে পাবে, তাই তো? তাহলে এখানে জি। চেক যিনি দিচ্ছেন তিনি হচ্ছে অ্যাডমিট করে নিয়েছেন, মানে তিনি স্বীকৃতি দাতা বা স্বীকারকারী বা স্বীকৃতি দাতা যেটাই বলি না কেন, তাহলে যিনি স্বীকার করছেন তার বিরুদ্ধে সেটা প্রমাণ করতে হবে। আবার স্ট্যাম্পের যে মামলাগুলো হয়, আমরা প্রতারণার মামলা করি 406, 420 এরকম, বা জালিয়াতির মামলা করি, তো যিনি কোনো কিছু স্বীকার করে নিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিলাম, এই যে আমি স্ট্যাম্পে লিখে দিলাম যে আমি অপরের কাছ থেকে এই করার বিনিময়ে 5 লক্ষ টাকা নিলাম, যদি এই কাজটি করতে না পারে এই 5 লক্ষ টাকা আমি ফেরত দিব, আর করতে পারলে সেটা আমার পেমেন্ট হিসাবে থাকবে, এটা আমি স্বীকার করে নিলাম। তাহলে মামলা ভবিষ্যতে যদি এই স্ট্যাম্পের কারণে উদ্ভব হয়, তাহলে যিনি লিখে দিচ্ছেন তার বিরুদ্ধেই তো হবে, তার মানে তিনি স্বীকারকারী। তাই এটা সাধারণ নিয়ম হচ্ছে যিনি কোনো কিছু স্বীকার করবেন তার বিরুদ্ধেই সেটা প্রমাণ করতে হবে, মানে তিনি আসামি হবেন। কিন্তু প্রদানকারীর পক্ষে যখন প্রমাণ করা যেতে পারে, এটা কিন্তু একটা ব্যতিক্রম, মানে আমি চেক দিলাম আবার আমি মামলা করছি, এরকম কখন? স্বীকৃতিকারীর মৃত্যু হলে বা 32 ধারায় তৃতীয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক হবে। এখানে 32 ধারায় যে ব্যক্তি হারিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে এটা বলা আছে, আবার বলা আছে ইত্যাদি, তার মানে 8 প্রকারের ব্যক্তি আছে এখানে। আবার হিসাবের খাতা, মনে করেন যে আমি একটা বিজনেস ডিল করি। আবার আরেকটা জিনিস আপনাদের স্মরণ করে দিই, আপনারা যারা ভর্তি হন আমার কাছে কিন্তু একটা কি থাকে, একটা রেজিস্টার থাকে। হ্যাঁ, একটা লাল রেজিস্টার আমি ফলো করি। এই রেজিস্টারে আপনাদের নাম, কোন বার থেকে, রোল নম্বর, কত কত তারিখে ভর্তি হলেন, পেমেন্ট কার কত দেওয়া আছে, কত ডিউ আছে, সব উল্লেখ থাকে। তো এখানে মনে করেন যে এইটা আমি লিখে রাখছি যেহেতু, তার মানে এখানে আমার পয়েন্ট আছে, মানে আমি কোনো কিছু স্বীকার করছি। এখানে মনে করেন যে মিস্টার এক্স উনি
এত টাকা দিয়েছেন, এত টাকা ডিউ রেখেছেন, তাহলে এটা তো আমি লিখে রাখছি, তার মানে এটা আমার স্বীকৃতি, আমার হিসাবের খাতা, আমার স্বীকৃতি, এটা কিন্তু আমার পক্ষে কাজে লাগবে। দেখবেন লেনদেনের ক্ষেত্রে হিসাবের খাতা, যিনি খাতাটা লিখছেন তার পক্ষে কাজে লাগার সম্ভাবনা আছে, আবার অপর পক্ষেও লাগতে পারে। তো এই ক্ষেত্রে এটা একটি ব্যতিক্রম। মানসিক বা দৈহিক অবস্থা সম্পর্কে বিবৃতি ও আচরণ যখন মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব হয়ে পড়ে, তখন কিন্তু যিনি প্রদান করছেন তার পক্ষে এটা আসতে, মানে সুযোগ নিতে পারেন তিনি। কোনো স্বীকৃতি যদি স্বীকৃতি ভিন্ন অন্যভাবে প্রাসঙ্গিক হয়, সেটাও কিন্তু যিনি বলেছেন তার পক্ষে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ঘটনার পরিস্থিতির ক্ষেত্রে এটা হতে পারে, এটা একটা ব্যতিক্রম সিচুয়েশন। তারপরে 22, 23, 22-এ বলছে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি যখন প্রাসঙ্গিক, তার মানে দলিলে কি আছে সেটা কিন্তু দলিল দিয়ে প্রমাণ করতে হয়। এখন আমার একটা চেকে আছে 5 লাখ টাকা লিখা, এখন আমি আদালতে উঠে বলছি ওর অনার 10 লাখ টাকা দিয়েছিল চেক, তখন আদালত বলবে 10 লাখ টাকা যে দিয়েছিল এটা চেকে দেখান। মুখের কথাই তো বললে হবে না, কারণ আপনার চেকে 5 লক্ষ টাকা আছে, আপনি 10 লক্ষ টাকা অন্য একটা ভিন্ন অ্যামাউন্ট বলবেন, সেটা তো কোর্ট মেনে নিবে না। তার মানে ডকুমেন্টারি এভিডেন্স, ডকুমেন্টে যা আছে, দলিলে যা আছে, চেক একটা দলিল, দলিলে যা আছে সেটা আপনাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। When oral admissions as to contents of documents are relevant, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেকে কত অ্যামাউন্ট লেখা আছে সেটা মুখে বললেও হবে। সাধারণভাবে দলিলের বিষয় বা বিবরণ মৌখিক স্বীকৃতির দ্বারা প্রমাণ করা যায় না, তবে দলিলের বিবরণ দলিলটি পেশ করেই প্রমাণ করতে হবে, অর্থাৎ চেকটা দিয়েই প্রমাণ করতে হবে যে এটাতে 5 লক্ষ টাকা লেখা আছে। তবে দলিলের প্রকৃতি, মানে দলিলটা জাল না খাঁটি সম্পর্কে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে। অর্থাৎ একটা দলিল বা একটা চেক সেটা কি জাল জিনিস না অরিজিনাল, সেটা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে এই ক্ষেত্রে শুধুমাত্র। 23, অ্যাডমিশনের সর্বশেষ ধারা, দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। অ্যাডমিশন ইন সিভিল কেসেস হোয়েন রিলিভেন্ট, সুস্পষ্ট শর্তাধীনে করা হলে, কি করা হলে, স্বীকৃতি প্রদান করা হলে তার সম্পর্কে সাক্ষ্যদান করা যাবে না। এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা অপ্রাসঙ্গিক হবে না। আচ্ছা, এখানে দেখবেন যে তার সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না সুস্পষ্ট শর্তাধীনে যদি করা হয়। তা সুস্পষ্ট শর্তাধীনে যদি কোনো স্বীকৃতি করা হয়, ওই যে শর্তটার কথা বলা হচ্ছে ওই শর্ত যদি পূরণ না হয়, তাহলে এটা কিন্তু চুক্তি আইনে চলে যাবে, কারণ চুক্তিতে কিন্তু একটা কনসিডারেশন থাকে, মানে উভয় পক্ষের একটা কি থাকে, ডিল থাকে, কনসিডারেশন থাকে। এক পক্ষ প্রস্তাব দেয়, অপর পক্ষ প্রস্তাব মেনে নেয়, তার মানে কনসিডারেশন হলো। একজন বললো আমার একটা বাড়ি আছে, আমি এটা 1 কোটি টাকায় বিক্রয় করব, অপর পক্ষ সেটা নিতে রাজি হলো, তাহলে একজন বাড়ি দিবে আরেকজন টাকা দিবে। এখন একজন যদি বাড়ি না দেয় অপর পক্ষ তো টাকা দিবে না, আবার একজন যদি অপর পক্ষ টাকা না দেয় ইনি বাড়ি দিবে না, তার মানে নিজ নিজ যে পার্ট, নিজ নিজ শর্ত সেটা পূরণ করতে হবে। তো এই কারণেই যদি চুক্তির বিষয় হয় তখন আবার সেটা আহ, অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। 126 ধারা মতে উকিল সাক্ষ্য দিতে বাধ্য থাকলে তা এই ধারার আওতায় পড়বে না। 126 ধারা যখন পড়বো, এই 23 ধারাটা আমরা একজন আইনজীবীর অ্যাডমিশন কিভাবে কাজে লাগবে সেটা আমরা দেখব। তাহলে আমরা সিভিল অ্যাডমিশন সম্পর্কে একটু ধারণা নিলাম। এরপরে আমরা 24 থেকে চলে যাব 31 ধারা পর্যন্ত। কনফেশন বা দোষ স্বীকারোক্তি, তো দোষ স্বীকার কখন হয়? শুধুমাত্র ক্রিমিনাল মামলায় হয়, ফৌজদারি মামলায় হয়। কারণ দোষ বলতেই অপরাধ, অফেন্স। তো অফেন্স বা অপরাধ এটা শুধুমাত্র ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কনফেশন শুধুমাত্র ক্রিমিনাল কেসের ক্ষেত্রে প্রযোজ্য। আর এর একটু আগে যে আমরা অ্যাডমিশন পড়লাম সেটা সিভিল ক্রিমিনাল উভয় মামলার জন্যই প্রযোজ্য, তবে অ্যাডমিশন বেসিক্যালি সিভিল মামলাতে বেশি কাজে লাগে। 24, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা আদায়কৃত দোষ স্বীকারোক্তি ফৌজদারি মামলায় যখন অপ্রাসঙ্গিক। কোনো আসামিকে পুলিশ হোক বা কোনো ম্যাজিস্ট্রেট হোক বা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, তাকে ভয় দেখালো যে এটা স্বীকার না করলে কি হবে, ও যে পিটাবো মারবো, রিমান্ডে নিয়ে যেটা করা হয়, বা অন্যান্য প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ আপনি এটা স্বীকার করেন আপনার সাজা কম হবে বা আপনাকে ছেড়ে দেওয়া হবে, এভাবে
বিভিন্ন প্রতিশ্রুতি বা প্রলোভন দেখাচ্ছে। তাহলে এই ধরনের স্বীকারোক্তি মানে এই কন্ডিশনে কেউ যদি কোনো কিছু স্বীকার করে যে হ্যাঁ আমি এই অপরাধটা করেছি, তাহলে এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। তাহলে কনফেশন ইংরেজিটাও আমাদের মনে রাখতে হবে কি কারণে। এই যে ইংরেজি দিয়ে দিয়েছি দেখবেন, ইংরেজি সেন্টেন্সটা তুলে দিয়ে বলে এটা কত ধারার বিষয়বস্তু, বা এটা প্রাসঙ্গিক কিনা, বা এটা কত ধারায় আছে, বা এই ধারায় কি আছে, নানান ভাবে প্রশ্ন করে। তো আপনার তথ্য যদি ইংরেজি বাংলা উভয় মনে রাখতে পারেন বুঝে বুঝে, আশা করি এই সেকশনগুলো থেকে প্রশ্ন আসলে আপনাকে বিট করতে পারবে না, আপনি বিট করে দিবেন। কনফেশন কজড বাই ইন্ডিউসমেন্ট মানে প্রলোভন, থ্রেট ভীতি প্রদর্শন, অর প্রমিস, হোয়েন ইরিলিভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং, এটা ইরিলিভেন্ট। তো এখানে দেখেন যে কাউকে, এখানে ক্রিমিনাল প্রসিডিং বলতে এখানে ফৌজদারি মামলার কথাই বলা হচ্ছে ডিরেক্ট। প্রভাবশালী ব্যক্তির দ্বারা আদালতের নিকট এমন প্রতীয়মান হলে এবং এভাবে দোষ স্বীকারোক্তির ফলে আসামি পার্থিব সুবিধা পাবে বা অসুবিধা এড়াতে পারবে, ওই যে সাজা হবে না, খালাস দিবে এরকম, বা অল্প সাজা হবে বলে যথেষ্ট কারণ ঘটে, তবে তা অপ্রাসঙ্গিক। অর্থাৎ এরকম আসামির মনে যদি প্রভাব সৃষ্টি করা হয়, তাহলে এই আপনাদের নোটে আপনারা 24 ধারার বাম পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে দেন। মানে যেটা অপ্রাসঙ্গিক সেটা ক্রস, যেটা প্রাসঙ্গিক সেটা টিক চিহ্ন, এরকম দিতে পারেন। 25, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। সিআরপিসি 161 ধারায় তদন্ত করতে যায় তদন্তকারী কর্মকর্তা, ওসির মাধ্যমে যিনি এসআই তদন্ত করেন বা পিবিআই তদন্ত করেন বা সিআইডি তদন্ত করেন, তখন 161 ধারায় জবানবন্দি নেয় আসামিদের। ওই আসামিদের 161 ধারা জবানবন্দিতে আসামিদের স্বাক্ষরও থাকে না কিন্তু। কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুফ, এটা প্রমাণ করার সুযোগ নাই। এমন বিবৃতি দ্বারা এজাহারকারী আসামিকে শনাক্ত করতে পারবেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণ হয়। অর্থাৎ পুলিশ অফিসার সেটা লিপিবদ্ধ করছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে, তাহলেও কিন্তু এটা প্রাসঙ্গিক না, মানে পুলিশের কাছে জবানবন্দি যেটা দেওয়া হয়। এই ধারা মতে পুলিশ অফিসার বলতে কনস্টেবল বা গ্রাম্য চৌকিদারকেও কিন্তু পুলিশ বোঝাবে। তাহলে 25 ধারাও অপ্রাসঙ্গিক, 25 ধারার আশেপাশে একটা ক্রস চিহ্ন দিয়ে দেন ছোট করে। 26, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। তার মানে রিমান্ডে, পুলিশ হেফাজত মানে রিমান্ড, 26 ধারার নিচে লিখে রাখেন রিমান্ড। কনফেশন বাই অ্যাকিউজড, অ্যাকিউজড মানে আসামি, হোয়াইল ইন কাস্টাডি অফ পুলিশ নট টু বি প্রুভড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। তাহলে এটাও কি প্রাসঙ্গিক নয়, এখানেও ক্রস চিহ্ন দিয়ে দেন। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হলে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয় নয়। অর্থাৎ প্রত্যক্ষ উপস্থিতিতে হলে প্রাসঙ্গিক, না হলে অপ্রাসঙ্গিক। এখানে ম্যাজিস্ট্রেটের একটা ব্যাখ্যা দিয়েছে, ম্যাজিস্ট্রেট কারা। ম্যাজিস্ট্রেট বলতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদন করে গ্রাম্য প্রধানকেও কিন্তু বোঝাবে। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে অর্থাৎ পুলিশের অনুপস্থিতিতে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয়, এটা সিআরপিসি 164 ধারা। সিআরপিসি যখন আমরা পড়বো 161, 164 এগুলো দেখবো, 164 ধারায় বলা আছে দোষ স্বীকারোক্তি কিভাবে রেকর্ড বা লিপিবদ্ধ করতে হবে। একজন ম্যাজিস্ট্রেটই লিপিবদ্ধ করতে পারবেন, শুধুমাত্র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবেন না। তাহলে 26 ধারা প্রাসঙ্গিকও হতে পারে, অপ্রাসঙ্গিকও তো হতে পারে। 26 ধারার উপরে দেন ক্রস, নিচে দেন টিক চিহ্ন, অর্থাৎ 26 ধারায় প্রাসঙ্গিকও আছে অপ্রাসঙ্গিক দুইটাই আলোচনা করা আছে। 27, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে। এখানে আসামির নিকট থেকে তথ্য মনে করেন পুলিশ নিল বা অন্য কোনো ব্যক্তি নিল। হাউ মাচ অফ ইনফরমেশন রিসিভড ফ্রম অ্যাকিউজড মে বি প্রুভড, স্বীকারোক্তি হোক বা না হোক, তার মানে এইটাকে কনফেশন ধরে নেওয়া যাবে না। এটা কনফেশন নাও হতে পারে, জাস্ট কোনো তথ্য দিল। দেখবেন রিমান্ডের যখন আবেদন করা হয় আদালতে, যখন শুনানি হবে রিমান্ড শুনানি, তখন আসামি পক্ষের আইনজীবী বাধা দেয় যে স্যার রিমান্ড দেওয়া যাবে না, যা যা তথ্য নেওয়ার নিয়েই তো নিয়েছে, আর কি নেওয়ার আছে। কিন্তু যিনি রিমান্ড শুনানি করছেন তদন্তকারী অফিসার, আইও, তিনি
তার পক্ষে যুক্তি দেখাচ্ছেন যে স্যার তথ্য আমরা তেমন কিছুই পাইনি, এই আসামিকে আমরা ধরেছি, এই আসামির থেকে আমরা তথ্য নিয়ে আরো আসামি আছে কিনা বা এই ঘটনাটা কিভাবে ঘটালো এগুলোর আমরা তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, আর ভ্যালিড গ্রাউন্ড দেখানোর চেষ্টা করেন। তো এখানে রিমান্ডে নিয়ে যে যে তথ্যগুলো নেওয়া হচ্ছে এইটা কিন্তু ইনফরমেশন, এটা কনফেশন না। স্বীকারোক্তি হোক বা না হোক, অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে সে তথ্য অনুযায়ী তা প্রমাণ করা গেলে উদ্ধার হলে প্রমাণ করা গেলে বা উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। 27 ধারার উপরে কিন্তু বিগত সালে 2-3টা প্রশ্ন আসছে। যেমন একজন ব্যক্তি পুলিশ অফিসারের কাছে স্বীকার করলো যে হ্যাঁ, সে যে অস্ত্র দিয়ে খুন করেছে সেই অস্ত্রটা অমুক স্থানে আছে, বা সে গরু চুরি করেছে, গরুটা অমুক জায়গায় ওনার বাড়িতে আছে। তার মানে ঘটনার সাথে সম্পর্কিত কোনো তথ্য প্রমাণ, বা আমরা যেটা সাধারণ আদালতের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি আলামত, তো এই আলামত আছে কোথায়, এটা যদি আসামি স্বীকার করে এবং সেখানে গিয়ে যদি আলামত তার কথা মতো পাওয়া যায়, তাহলে সে কি করে জানলো তার মানে এই ঘটনার সাথে তার কানেকশন আছে, এতটুকুই কিন্তু প্রমাণ করা যাবে। কিন্তু এটা ধরে নেওয়া যাবে না যে এটা একটা কনফেশন বা দোষ স্বীকার। তাহলে 27-এ আপনার টিক চিহ্ন দিয়ে দেন, তার মানে 27-এর বিষয়বস্তু প্রাসঙ্গিক। 28, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। এটা কিন্তু 24 ধারা ব্যতিক্রম, 24 ধারায় বললো এটা প্রাসঙ্গিক না, এবং 28 ধারায় বলছে 24 ধারায় যেটা বললো সেখানে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির ধারণা, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রলোভন দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে বা চালাকি করে দোষ স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এইটা প্রাসঙ্গিক হতে পারে, কারণ কিছু কিছু আসামি আছে যাদেরকে চালাকি না করলে হয় না, খুবই দুর্ধর্ষ আসামি। অনেক সময় নার্কো টেস্ট আবার কি, আসামিদেরকে আহ, স্বল্প মাত্রায় অনুমোদিত কি দেওয়া হয়, মাদক দ্রব্য দেওয়া হয় বা ড্রাগ দেওয়া হয়, শরীরে ইনজেক্ট করা হয়, ইনজেক্ট করার পর তাকে হিপনোটাইজের মতো করা হয়, অবচেতন মনে কিন্তু সে অনেক কিছু স্বীকার করে নেয়। যারা মাদক দ্রব্য গ্রহণ করে তাদের কিন্তু হিতাহিত জ্ঞান কমে যায়, কখন কি কোথায় বলতে হবে তারা কিন্তু আবোল তাবোল বলতে থাকে, অর্থাৎ অনেক কিছু বলে ফেলে, এবং এইটা স্বীকার করে নিলে যে আমি ফেঁসে যাব ওই জ্ঞানটা তাদের মধ্যে থাকে না। তো 28 ধারায় কিন্তু এই যে নার্কো টেস্টের পারমিশনটা দেয়। কনফেশন মেড আফটার রিমুভাল অফ ইমপ্রেশন কস্ট বাই ইন্ডুসমেন্ট, থ্রেট অর প্রমিস, এটা রিলিভেন্ট হয়ে যাবে। এই লাইনটা মনে রাখবেন। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দেওয়া হয়নি বিষয়গুলো প্রমাণের দায়িত্ব ফরিয়াদি বা অভিযোগকারীর পক্ষে। অভিযোগকারী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ দাবি করছে প্রলোভন দেওয়া হয়নি, যদিও আসামি পক্ষ দাবি করছে প্রলোভন দিয়েছে। তাহলে এখানে 28 ধারাটা টিক চিহ্ন দিয়ে দেন, এটা প্রাসঙ্গিক, এবং 24 ধারার বিপরীত, 24 ধারা অপ্রাসঙ্গিক, 28 প্রাসঙ্গিক। 28 প্রাসঙ্গিক বলতে 28 ধারায় যেটা বলা হচ্ছে সেই বিষয়বস্তুটা প্রাসঙ্গিক। 29, দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি প্রভৃতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। তার মানে এটা 24 ধারারই একটা কিন্তু এক্সটেনশন, এখানেও নার্কো টেস্টের কথা উল্লেখ করেছি আমি মাদকদ্রব্য দিয়ে। তার মানে 24 ধারায় বলছে যে কোনো কিছু প্রতিশ্রুতি করলো যে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা গোপন রাখা হবে, বলেন আমাকে, ম্যাজিস্ট্রেট তাকে কি ফুসলাচ্ছে বা প্রলুব্ধ করছে, এটাকে এক ধরনের স্লাইড ইনডিউসমেন্ট বলা যায়, মানে প্রভাব সৃষ্টি করছে। এটা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আবার নার্কো টেস্ট বা তাকে মাতাল অবস্থায় কোনো কিছু গ্রহণ করা হচ্ছে, এগুলো। কনফেশন আদারওয়াইজ রেলিভেন্ট নট টু বি বিকাম ইরিলিভেন্ট বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি, গোপন রাখা হবে এই প্রমিসের মাধ্যমে নেওয়া হয়েছে বলেই সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে না। তার মানে এটাও 24 ধারার একটি ব্যতিক্রম, বিপরীত না তবে ব্যতিক্রম। মানে 24 ধারা থেকে বের হয়ে এসে একটু স্লাইড হচ্ছে, মানে একটু সামান্য পারমিশন দিচ্ছে। গোপনীয়তার প্রতিশ্রুতি বা প্রতারণার মাধ্যমে, প্রতারণা মানে আসামির সাথে গেম খেলা হচ্ছে, গেম খেলে তার থেকে আসামিকে বোকা বানিয়ে তার থেকে দোষ স্বীকারোক্তি আদায় করে নেওয়া হচ্ছে, এটাও কিন্তু অনেক সময় প্রাসঙ্গিক হয়ে যাবে। যদি বোকা বানিয়েও তার থেকে দোষ স্বীকারটা নেওয়া যায়, তো একটা নির্দোষ ব্যক্তি যিনি ভিকটিম হয়েছেন তার তো ন্যায় বিচার নিশ্চিত হবে, এই কারণে ন্যায় বিচারের স্বার্থে এগুলো পারমিট করা হয়েছে। যে প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয় সে প্রশ্নের উত্তরের মাধ্যমেও কিন্তু দোষ স্বীকার গ্রহণ করা যেতে পারে।
তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে সে বিষয়ে সাবধান না করার জন্য অপ্রাসঙ্গিক হবে না, অর্থাৎ প্রাসঙ্গিক হবে। 29 ধারা টিক চিহ্ন দিয়ে দেন, এটা প্রাসঙ্গিক হবে। যে কোনো পর্যায়ে 29 ধারার বিষয়বস্তু সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক, অর্থাৎ তাকে সাবধান করার কথা। 164 ধারায় যেটা বলা আছে সিআরপিসির, যে আসামিকে আগে বলতে হবে যে এটা আপনি করতে বাধ্য নয়, এটা করলে আপনার সাজা হতে পারে, এটা আগে সাবধান করতে হবে। এটার পরেও যদি করে তাহলে স্বীকার মানে লিপিবদ্ধ করতে হবে, এটা বলা হয়নি কো। অর্থাৎ ম্যাজিস্ট্রেট একটা মিস্টেক করেছেন, আগে সাবধান করেননি, তারপরেও এটা অপ্রাসঙ্গিক হবে না যেহেতু নেওয়া হয়ে গেছে তাই। তার মানে এখানে 164 ধারার কিছুটা লিমিটেশন থাকলেও 29 ধারা সেটা, সাক্ষ্য আইনের 29 ধারা সেটাকে পারমিশন করে দিচ্ছে। অর্থাৎ 164 ধারা সিআরপিসির ওপরে এই সাক্ষ্য আইনের 29 ধারাটার অবস্থান। দোষ স্বীকারোক্তি কারক মানে ওই আসামি যিনি দোষ স্বীকার করছেন ও একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে এমন দোষ স্বীকারোক্তি বিবেচনা বা রাজসাক্ষী। অর্থাৎ কোনো মামলায় একাধিক যদি আসামি থাকে, একজন বলছে হ্যাঁ আমি তো অপরাধ করেছি, আমার সাথে রহিম করিমও ছিল, তার মানে নিজেকে সহ অন্য 2-3 জনকে জড়িয়ে ফেলছে, এটাও প্রাসঙ্গিক হবে। এটাকে রাজসাক্ষী বলা হয়। যখন রাজসাক্ষী, 30 ধারাতে রাজসাক্ষী হতেও পারে আবার নাও হতে পারে। রাজসাক্ষী হচ্ছে যখন দুর্ধর্ষ কোনো মামলায় আসামিদের 2-1জনকে সুযোগ দেওয়া হয় যে সবার তথ্য আপনি স্বীকার করে নেন, কিভাবে করেছেন, গ্যাংয়ে আর কেউ আছে কিনা। তো বৃহৎ স্বার্থে 2-1জনকে ছাড় দেওয়া হয়, সেটা হচ্ছে রাজসাক্ষী। আবার রাজসাক্ষী নাও হতে পারে, জাস্ট 5 জনের মধ্যে একজন বলল যে হ্যাঁ আমি করেছি, সাথে এই 4 জনও ছিল, তাকে রাজসাক্ষী। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, ধারা 30-এ ছিলাম। আমরা পড়ছি হচ্ছে কনফেশন, আসামির দোষ স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন প্রাসঙ্গিক নয়। যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেটার সাক্ষ্যগত মূল্য আছে, এবং যেটা প্রাসঙ্গিক নয় সেটার সাক্ষ্যগত মূল্য নয়, জিরো। মানে যেটা সাক্ষ্যগত মূল্য আছে সেটা আদালত বিবেচনায় নেবেন যে সেটা গ্রহণ করবে কিনা মামলায়। অর্থাৎ যখন সাক্ষ্য গ্রহণ করা হয় আদালত কিন্তু লিখে নেন, যেটাকে ডিপোজিশন বলে। জবানবন্দি, জেরা এগুলো লিপিবদ্ধ করেন। তো প্রাসঙ্গিক বিষয়ে যখন জেরা বা জবানবন্দি হবে তখন লিপিবদ্ধ করবেন। যেটা লিপিবদ্ধ করবেন সেটা কিন্তু আদালত গ্রহণ করে নিলেন। তো প্রাসঙ্গিক বিষয় কিন্তু গ্রহণ করবেন, অপ্রাসঙ্গিক বিষয় অবশ্যই গ্রহণ করবেন না। 30 ধারা পড়ছিলাম দোষ স্বীকারোক্তি কারক, অর্থাৎ যিনি আসামি তার সাথে যদি আরো কেউ থাকে, রহিমের সাথে করিম, কামাল এরাও যদি থাকে, তো রহিম বলছে যে আমিও তো ছিলাম, ওরাও 2জনও ছিল আমার সাথে, তারা এই কাজটি করেছে, তাহলে এটা প্রাসঙ্গিক হবে। মানে এই দোষ স্বীকারোক্তি নিজেকে জড়িয়ে এবং অন্যদেরকে জড়িয়েও যদি করা হয়। কনসিডারেশন অফ প্রুভড confession affecting person making it and others jointly under trial for same offense। একই অপরাধের জন্য যদি একাধিক আসামি একটা মামলায় বিচার করা হচ্ছে, এরকম পরিস্থিতিতে একটা আসামি অন্য আসামিদেরকে জড়িয়ে যদি নিজের দোষটা স্বীকার করে তাহলে নিজেরটাকেও স্বীকার করতে হবে এবং অন্যরাও তখন ফেঁসে যাবে। আদালতে আদালত বিবেচনা করবেন বা প্রমাণের সুযোগ দিবেন। 30 ধারা নিয়ে প্রশ্ন করব, তার আগে 31 পড়ে নি। 31, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে, যেটা প্রতিবন্ধ বা এস্টপেল হিসেবে বিবেচিত হতে পারে। এই লাইনটা অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ, এটা 23 সালে প্রশ্ন আসছিল যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। এই স্বীকৃতিটা, এটা যে আমরা 17 থেকে 23 ধারা পর্যন্ত অ্যাডমিশন পড়লাম, সেই অ্যাডমিশন এখানে রিপিট হয়েছে। তাহলে এই যে 31 ধারাটা কিন্তু অ্যাডমিশন এবং কনফেশন দুইটার সাথেই কানেক্টেড হয়ে আছে, তার মানে 31 ধারায় অ্যাডমিশন কনফেশন দুইটা একসাথে আছে। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে, এটা দ্বারা বোঝাচ্ছে 164 ধারায় কেউ যদি দোষ স্বীকার করে নাই, কনফেশন দেয়, তাহলে সেটার উপর ভিত্তি করেই আসামিকে কিন্তু কি দেওয়া যাবে না, সাজা দেওয়া যাবে না। কারণ কোনো মামলায় যদি 164 ধারায় আসামি স্বীকার করে নাই যে আমি রেপ করেছি, আমি মার্ডার করেছি, এটসেট্রা এটসেট্রা, যে দোষটা স্বীকার করে নিবে সেটার উপর ভিত্তি করে কিন্তু সাজা দেওয়া যাবে না। সেটাকে তবুও আসামিকে সাজা দেওয়ার জন্য বাদী পক্ষকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সে রেপ করেছে বা সে মার্ডার করেছে।
তার মানে এটা কনক্লুসিভ প্রুফ না। এটা হ্যাঁ একটা স্ট্রং এভিডেন্স 164 ধারায় দোষ স্বীকারোক্তি, কিন্তু সেইটাও প্রমাণ করতে হবে। কনক্লুসিভ প্রুফ হচ্ছে প্রমাণ করার দরকার নাই, এইটা প্রমাণিত। আর 31 ধারায় এসে বলছে যে অ্যাডমিশন, এখানে অ্যাডমিশনের সাথে মানে কনফেশনটা যুক্ত হবে। যদি এখানে উল্লেখ করেনি ধরে নিতে হবে, তার মানে এটা হচ্ছে সাইলেন্ট আছে বা অন্তর্নিহিত একটা মিনিং আছে যে অ্যাডমিশনের সাথে কনফেশনটা থাকবে। তো এইটা কোনো মামলায়, যেমন চেকের মামলা, একজন চেক দিয়েছে, তার মানে ধরে নিতে হবে সে এটা স্বীকার করে নিল যে হ্যাঁ সে, তার কাছ থেকে লেনদেন আছে। তো চেক দিয়েছে, চেকটাই কনক্লুসিভ প্রুফ না, এটাকেও কিন্তু প্রমাণ করতে হবে। আবার স্ট্যাম্পে আছে, সই করে দিয়েছে স্ট্যাম্পে যে হ্যাঁ আমি অপর পক্ষ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি বিদেশ পাঠাবো বলে, যদি না পাঠাতে পারি 5 লক্ষ টাকা ফেরত দেব। এখন মামলা হয়েছে, ওই স্ট্যাম্প দেখালেই কিন্তু কি হবে না, প্রমাণ হয়ে যাবে না, মামলা চালিয়ে প্রমাণ করতে হবে যে এই স্ট্যাম্পটা তাই দিয়েছে এভাবে। তার মানে এটা কনক্লুসিভ প্রুফ না, সেটা অ্যাডমিশনই হোক বা দোষ স্বীকারোক্তি হোক। লিখিতভাবে বা কোনোভাবে কেউ যদি স্বীকার করে নেয়, মনে করেন মোবাইল ফোনে একজন আরেকজনকে বলল যে আমি তো একটা ভুল করে ফেলেছি দোস্ত, আমি তো অমুককে মার্ডার করে ফেলছি। তাহলে মোবাইল ফোনে একটা রেকর্ডিং থাকলো, কি স্বীকার করছে, সে যে মার্ডার করেছে তার দোষটা স্বীকার করে নিচ্ছে। তো এই রেকর্ডিংটা আদালতে দিয়ে দিলে কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ এটা একটা প্রমাণ, কিন্তু এটাই একমাত্র প্রমাণ না, বা এটা দিয়েই তাকে আসামি করে, এটা দিয়ে তাকে সাজা দেওয়া যাবে না। এটা কনক্লুসিভ প্রুফ না, যদিও এটা একটা স্বীকারোক্তি, ক্রিমিনাল মামলার স্বীকারোক্তি। তো 31 ধারা হচ্ছে এরকম, যে ধরে নেওয়া যাবে না, এটাই কনক্লুসিভ প্রুফ, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। কারণ কনক্লুসিভ প্রুফ এমন একটা জিনিস যেটা নিয়ে কোনো কথা বলা যায় না, মানে সেটা নিয়ে কোনো জেরাও করা যাবে না, সেটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, যেটাকে খণ্ডন করা যাবে না। জেরার কাজ কি, খণ্ডন করা। এক পক্ষ একটা কিছু বলেছে, সেটা নিয়ে খণ্ডন করে সেটাকে ভুল প্রমাণ করে দেওয়া। একজন চেক দিয়েছে, চেকটা আমি দিইনি, চেকটা চুরি করে নিয়ে গেছে, স্ট্যাম্পে সই আমার না, বা আমাকে ফাঁকা স্ট্যাম্পে সই করতে বাধ্য করেছে, পরিস্থিতিটা অন্যরকম করে ফেলা। বা মোবাইল ফোনে যে একজন স্বীকার করে নিল আমি খুন করেছি, সেটা আমার ভয়েস না, সেটা এআই দিয়ে ভয়েসটা তৈরি করা। বা এটা আমি অন্য প্রসঙ্গে অন্য কথা বলেছি, আমার কথা কেটে কেটে সেট করা, মানে এটা ফেব্রিকেটেড একটা অডিও ক্লিপ। তার মানে এটা মিথ্যা প্রমাণের সুযোগ থাকছে। যদি মিথ্যা প্রমাণের সুযোগ থাকে যেটা নিয়ে জেরা করা চলে, সেটা তো আর কনক্লুসিভ প্রুফ হয় না। আশা করি 31 ধারা বুঝতে পেরেছেন। 31 ধারা নিয়ে ডিরেক্ট প্রশ্ন ছিল গতবার এমসিকিউ। আচ্ছা, 30 ধারা থেকে আপনাদের প্রশ্ন করতে চাচ্ছিলাম আমি। প্রশ্নটা হচ্ছে, মনে করেন একটা মামলায় 5-7 জন আসামি আছে, একজন ধরা পড়েছে, তাকে রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে তাকে সাইজ টাইজ করে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন সে রিমান্ডের অত্যাচারে হোক আর যাই হোক, সে স্বীকার করতে চেয়েছে যে সে দোষ করেছে। তখন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, কিছুদিন পরে, 2-1 দিন পরে ম্যাজিস্ট্রেটের কাছে যে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি অপরাধ করেছি, এবং আমার সাথে আরো 2 জন ছিল। এবং 164 ধারায় যেভাবে করতে হয় সেভাবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই আসামির দোষটা লিপিবদ্ধ করে নিল, দোষ স্বীকার, তাহলে এটা প্রাসঙ্গিক হবে কিনা। আপনাদের কাছে প্রশ্ন, যে মিস্টার এক্স ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে নিল যে আমি অপরাধ করেছি, এই চুরিটা আমি করেছি এবং আমার সাথে আরো 2 জন ছিল, ওয়াই জেড। এইটা প্রাসঙ্গিক কিনা, আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? মিস্টার এক্স একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এসে স্বীকার করে নিচ্ছেন 164 ধারা যেভাবে হয়েছে সেভাবেই, যে হ্যাঁ আমি চুরি করেছি, সাথে আমার 2 বন্ধু ছিল, ওয়াই এবং জেড। তাহলে এইটা প্রাসঙ্গিক কিনা সাক্ষ্য আইন অনুসারে? হ্যাঁ, শিবলু ভাই বলেন। এটা প্রাসঙ্গিক হবে না। কেন হবে না বলেন। এখানে 24 ধারা অনুযায়ী যেহেতু এখানে ভীতি প্রদর্শনের একটা বিষয় আছে, এটা যদি প্রমাণ করা যায় তাহলে এটা প্রাসঙ্গিক হবে না। কিন্তু আবার 28 আর 29 ধারা বলছে যে, 28 হচ্ছে এটা আসামি পক্ষ এটা সুবিধা নিতে পারে, হুম, তারা বলতে, আচ্ছা, সরি, এটা বাদী আচ্ছা পক্ষ সুবিধা নিতে পারে। আচ্ছা মনে করেন রিমান্ডে নেওয়াই হয়নি, এমনি অপরাধ করে সে নিজে থেকে
ঘটনাস্থলে ধরা পড়ছে এবং সে দোষ স্বীকার করে নিয়েছে যে আমি করেছি। তখন বলছে ঠিক আছে, আপনি কি ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করবেন? তো বললো হ্যাঁ করব, ভয় টয় দেখাইনি। ম্যাজিস্ট্রেটের কাছে যে বললো হ্যাঁ আমি চুরি করেছি, আর বাকি দুইজন পালিয়ে চলে গেছে। গরু কার কাছে আছে? ওয়াই এর কাছে আছে। এক্স বলছে যে ওয়াই জেডও আমার সাথে ছিল, ওয়াই এর কাছে গরু আছে, আর জেড একেবারে পালাই গেছে। এটা দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে কিনা? এটা যেহেতু সে সুস্থ মস্তিষ্কে করছে, সেক্ষেত্রে প্রাসঙ্গিক তো না হওয়ার কথা নয়। তার মানে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এক্স ধরা পড়ছে চুরি করতে, যে ওয়াই জেড পালিয়ে চলে গেছে। এখন এক্স বলছে যে আসলে ওই জায়গায় আমি অন্য কাজে গিয়েছিলাম, আমি চুরি করিনি, ওয়াই জেড চুরি করেছে, আমি ওয়াই জেড কে দেখেছি সেখানে, আমার পরিচিত, তারা পালাই চলে গেছে গরু নিয়ে, গরু চুরি করতে গিয়ে। সম্ভবত হয়তোবা ওয়াই এবং জেড কে যদি ধরা যায় তাদের কাছে গরু পাওয়া যাবে, আমি অপরাধ করিনি, আমি চুরি করিনি। এটা 164 ধারা মতে দোষ স্বীকারোক্তি হবে কিনা? না, সেটা হবে না। যেহেতু সে নিজেকে না জড়িয়ে অন্যদেরকে জড়িয়ে সে যেহেতু স্বীকার করছে, এটা প্রাসঙ্গিক হুম। হবে না। তাহলে এইটা কিন্তু পয়েন্ট 30 ধারা অনুসারে। তাহলে 30 ধারা অনুসারে মানে যৌথভাবে যখন বিচারাধীন কোনো ব্যক্তি থাকবে, একাধিক আসামি থাকবে এক মামলায়, একই অপরাধের জন্য তাদের বিচার হচ্ছে, ট্রায়াল হচ্ছে, সেক্ষেত্রে একজন যখন দোষ স্বীকার করবে, তাহলে নিজেকে আগে দোষী প্রমাণ করতে হবে। আমি দোষী না, অপর দুইজন দোষী, অপর পাঁচজন দোষী, এটা করলে হবে না। মানে নিজের পিঠ বাঁচানো যাবে না, যে আমার দায়টা আমি অন্যর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচিয়ে নিচ্ছি। এটা দোষ স্বীকারোক্তি না। দোষ স্বীকারোক্তি বলতে আগে নিজেকে জড়াতে হবে, তাহলে সেটা দোষ স্বীকারোক্তি হবে। না হলে যে কেউ তো নিজেকে না জড়িয়ে অন্যের নাম বলে বের হয়ে আসতে চাইবে। এটা 164 ধারায় প্রাসঙ্গিকই হবে না। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে। 30 ধারা এখানে আমি কিন্তু উল্লেখ করেছি, হ্যাঁ। তো এই জি। ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন না করলে ক্লাস শেষ করে দিব। জি, আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই বলেন। এখানে 29 ধারায় যে বলা হয়েছে যে এখানে তিনটা হ্যাশ আছে। হ্যাঁ। দ্বিতীয় হ্যাশের যে উদাহরণ, সেখানে বলা হচ্ছে যে যে প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয় সে প্রশ্নের মাধ্যমে গৃহীত উত্তর। এখানে হুম। এই প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয় জিনিসটা যদি একটু বুঝিয়ে বলতেন, কোন ধরনের আচ্ছা, প্রশ্নের উত্তর এই দিতে তিনি বাধ্য নন? আচ্ছা, এই সেকশন গুলো আছে 100-র উপরে, হ্যাঁ। 120-এর উপরে যখন আমরা যাব, কিছু কিছু প্রশ্ন যখন আসামিকে করা হবে, তখন সেই প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয়, হ্যাঁ। তো কি ধরনের, যদি উদাহরণস্বরূপ আমি বলি, মনে করেন যে দোষ স্বীকারোক্তি করতে গেছে সে, হয়তো বা মনে করেন যে সে দুইটা মার্ডার করেছে, দুইটা মার্ডার করেছে, 1 বছর আগে একটা করেছে, এখন একটা করেছে, এখনকারটা স্বীকার করছে, আগেটা স্বীকার করছে না। কিন্তু মার্ডারের প্যাটার্ন সবকিছু দেখে ধরে নেওয়া হচ্ছে এই লোকটা সিরিয়াল কিলার। সে আগেও 2-4টা খুন করেছে, এবং এটাও আগের 2-4টা যেটা আনসলভ কেস, ব্ল্যাঙ্ক কেস, সেটার সাথে ম্যাচ করে। তখন তাকে জিজ্ঞাসা করছে আগের দুইটা ঘটনা ঘটেছিল এরকম, একইভাবে মার্ডার হয়েছে, ওই দুইটা আপনি করেছিলেন তাই না? তাকে প্রেশারাইজ করা হচ্ছে বা তাকে ভালোভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। সে একটা মামলার, মানে যেটা কারেন্ট কেস, নতুন মামলা, সেটার সে যে মামলায় সে বিচারাধীন, এবং আগে দুইটা মামলায় একে ধরতে পারেনি, ব্ল্যাঙ্ক কেস, কোনো ক্লু পাওয়া যায়নি। তো এই মামলা থেকে আগে দুইটা মামলা ওপেন হয়ে গেছে, এবং আগে দুইটা মামলাতে আগে দুইটা ভিকটিমকেও সে মার্ডার করেছে। এই ধরনের তাকে প্রশ্ন করছে যে ওই দুইটা মামলাও যে আসামি ছিল, আহ, মানে আসামিদের তো পাওয়া যায়নি, তো সেই দুইটা ভিকটিমকে আপনি মার্ডার করেছিলেন তাই না? এই প্রশ্ন করলে আসামি মুখ বন্ধ করে থাকবে। তো এখানে যদি তাকে বাধ্য করা হয়, বা এটার উত্তর দিতে সে বাধ্য নয় কোনোভাবে, এটাও যদি নিয়ে না হয়, তাহলে তিনটা মার্ডারের দায় তার ঘাড়ে চলে আসবে 164 ধারা অনুসারে। বুঝতে পারলেন বিষয়টা? জি, ধন্যবাদ। যেহেতু স্বেচ্ছায় দোষ স্বীকার করা হচ্ছে, সে যতটুকু ইচ্ছা ততটুকু স্বীকার করবে, বাকিটুকু করবে না। এখন মনে করেন যে রেপ অ্যান্ড মার্ডার এরকম কেস থাকে, যে একজন রেপ করে রেখে চলে গেছে, আরেকজন মার্ডার করেছে। আবার রেপ আফটার ডেথ, ডেড বডির সাথে মার্ডার, মানে রেপ হতে পারে। একজন মার্ডার করে ডেড বডি ফেলে গেছে, আরেকজন এসে রেপ করছে। তাহলে একজন মার্ডার করলো, একজন রেপ করলো, ডিফারেন্ট ক্রাইম, ডিফারেন্ট অ্যাকিউজড, বাট ভিকটিম আর সেম। বুঝতে পারলেন বিষয়টা? তো সে বলছে হ্যাঁ আমি মার্ডার করেছি কিন্তু আমি রেপ করিনি, বা একজন বলছে আমি রেপ করেছি কিন্তু আমি মার্ডার করিনি, আমি রেপ করে রেখে চলে আসছি, অন্য কেউ হয়তো মার্ডার করছে।
তো সে যতটুকু করেছে ততটুকু স্বীকার করতে চাচ্ছে, অথবা সে দুইটাই করেছে, একটা স্বীকার করলো একটা করলো না, তার ইচ্ছা, কারণ এটা তো স্বেচ্ছায় দোষ স্বীকার করা। কিন্তু তাকে যদি বাধ্য করা হয় এবং সে সে প্রশ্নের উত্তর দিয়ে ফেলে, সেক্ষেত্রে সেটা অপ্রাসঙ্গিক হবে না। কারণ কেঁচো ঘটতে যদি সাপ চলে আসে, তাহলে এটা তদন্তের জন্য একটা প্লাস পয়েন্ট কিনা। জি অবশ্যই। একটা মামলার বিচার করতে যে প্রিভিয়াস দুই তিনটা মামলার আসামিকে পাওয়া গেল, তাহলে এটা একটা মানে তদন্তের একটা বড় সাকসেস। তাই 29 ধারায় এখানে ছাড় দেওয়া হয়েছে, যে তাকে নার্কো টেস্ট করিয়ে সে মাতাল অবস্থায় আরো, আমি এরকম তো আরো 5-7টা খুন করেছি, তখন তো আমার কিছু হয়নি, এটা তো আপনারা কিছু করতে পারবেন না, এরকম সে একটা আহ, গর্ববোধ করে এই ধরনের কথাবার্তা বলে ফেলতে পারে। তখন তার থেকে কিছু তথ্য নিয়ে, তথ্য যদি মিলিয়ে ফেলে, ভিকটিম কোথায় কি করেছে, উইপেন গুলো কোথায় রেখেছে, কি কি দিয়ে মেরেছে, কিভাবে মেরেছে, সেগুলো যদি বর্ণনা মিলে যায়, সেগুলো যদি লাইভ রেকর্ড হয়, সেগুলো একটা ভালো এভিডেন্স। তো এটাই 29 ধারে বলা হচ্ছে। 29 ধারা কিন্তু ব্যবহার ব্যাপক এবং খুব ক্রিটিক্যাল। তো ঠিক আছে, আজকের আলোচনা এতটুকুই। এমসিকিউ আমরা ডিপে যাব না এই আলোচনায়, আমরা রিটেনে যে আরো কিছু ডিপে যাব, কিছু ডিপে প্রশ্ন থাকবে। তবে হ্যাঁ, আমার গত যে পেনাল কোডের প্রশ্নটা দেখেছেন, সেখানে অনেক ডিপে প্রশ্ন করা হয়েছে। কনসেপ্ট না বুঝলে ক্লাস টেস্টের উত্তর করা টাফ, এটা তো বুঝতে পেরেছেন। এখনকার প্রশ্নগুলো একটু টাফ করব, কনসেপ্ট আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনার মনে হবে যে এটা চুরি, না এটা বলপূর্বক আদায়, না এইটা এই আত্মসাৎ, না এটা বিশ্বাসভঙ্গ, আপনি কনফিউশন আপনাকে তৈরি করব আমি। অনেক কষ্ট করে সারাদিন, মানে শুক্রবারে আমার সারাদিন সময় লেগেছে সেই প্রশ্নটা রেডি করতে, অন্য কোনো কাজ করিনি। 7 থেকে 8 ঘন্টা সময় দিয়েছে এই প্রশ্নগুলো রেডি করতে। দেখবেন প্রিভিয়াস প্রশ্ন বা আমার নোটের প্রশ্ন রিপিট খুব কম হয়েছে, দু একটা ছাড়া। তো আপনাদের এই সাক্ষ্য প্রশ্ন এরকম ক্রিটিক্যাল করা হবে। আপনারা নোট পড়েন, অন্য গাইড পড়লে পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে আমার নোটটা পড়ে আমার যদি ভিডিওটা একটু লক্ষ্য করেন এবং ক্লাসে প্রশ্ন করেন, পরে নিজের কনফিউশন দূর করেন। চিন্তা করতে হবে প্রশ্ন করতে হলে, চিন্তা করার পর চিন্তায় মাথার মধ্যে কোনো কিছু আসলে সেটা আমার থেকে জেনে নেন। চিন্তাই করলেন না, শুধু আমার বক বক শুনলেন এবং আমার নোট পড়লেন, কিছু হবে না, শিখতেই পারবেন না কোনো কিছু। আর সাক্ষ্য আইন না শিখলে ভালো আইনজীবী হওয়া যাবে না। আর কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না করেন তাহলে ক্লাসটি শেষ করে দিই। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।